শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। ওকে। শোনো, আজকে আমরা সমাধান করব। আজকে আমরা সিনিয়র অফিসারের শেষ প্রশ্নটা সমাধান করব, হ্যাঁ। কম্বাইন্ড 10 ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিনিয়র অফিসার 2023। এটাই হচ্ছে সিনিয়র অফিসারের শেষ প্রশ্ন। এরপরে আর কোনো সিনিয়র অফিসারের কোনো প্রশ্ন আমাদের বাকি থাকলো না। দেখেন, এখানে কি বলা হচ্ছে এক নম্বর প্রশ্নে, A, B, C, D, and E are five consecutive numbers in increasing order of size. Deleting one of the five numbers from the set decreased the sum of the remaining numbers in the set by 20%. Which one of the following numbers was deleted? বলতেছে যে এ বি সি ডি এবং ই, এই পাঁচটা হচ্ছে ধারাবাহিক সংখ্যা যেগুলো ঊর্ধ্বক্রমে সাজানো। So, আপনি এই পাঁচটা সংখ্যার মধ্য থেকে যদি একটা সংখ্যাকে ডিলিট করে দেন, তাহলে এই পাঁচটা সংখ্যার সমষ্টি 20% কমে যাবে। পাঁচটা সংখ্যা যোগ করলে যে যোগফলটা পাওয়া যেত, একটা সংখ্যা ডিলিট করার ফলে ওই সমষ্টিটা কত পার্সেন্ট কমে যাবে? 20% কমে যাবে। তো জিজ্ঞাসা করছে যে আপনি এই পাঁচটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটাকে ডিলিট করছেন, এটা একটু আমাদেরকে বের করে দেখান। এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটাকে আপনি ডিলিট করছেন, এটা বের করে দেখান। আপনি যে কোনো কনজিকিউটিভ নাম্বার ধরে হিসাব করতে পারেন। সো আমরা যেহেতু বিষয়কে খুব কমপ্লিকেটেড করব না, আমরা সহজভাবে ধরব। আমি যদি ধরে নেই যে এখানে এ সমান সমান হচ্ছে 1, বি সমান সমান হচ্ছে 2, সি সমান সমান হচ্ছে 3, ডি সমান সমান হচ্ছে 4, এবং ই সমান সমান আমি কত ধরলাম? 5 ধরলাম। তাহলে এই যে আমার পাঁচটা ধারাবাহিক সংখ্যা যেগুলো ঊর্ধ্বক্রমে সাজানো, তাহলে এই পাঁচটা ধারাবাহিক সংখ্যার আমি যদি বলি যে সমষ্টি কত হবে, আপনি বলবেন 2 আর 1 3, 6, 10, 5 15 হবে। 15, ঠিক আছে, যে পাঁচটা সংখ্যার সমষ্টি 15। এখন আমাকে বলতেছে যে এই পাঁচটা সংখ্যা থেকে একটা সংখ্যাকে আমি ডিলিট করে দিব, যার ফলে এই যে আমার সমষ্টি, পাঁচটা সংখ্যার সমষ্টি 15, এইটা 20% কমে যাবে। 20% কমে যাবে। তাহলে আগে দেখতে হবে যে 15 থেকে 20% কমে যাচ্ছে একটা সংখ্যা বাদ দিলে। তার মানে 15-র 20% বের করলে আমি বুঝতে পারবো যে কোন সংখ্যাটাকে আমি এখানে ডিলিট করছি। সো আমরা বারবারে বলে আসছি যে এই 20% পার্সেন্টেজ ভ্যালুর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5। তার মানে 15-র 20%ও যা, এই যে 1/5 সেম একই কথা। তাহলে এই 5 এই 15-র ভিতরে কতবার যাবে? 3 বার যাবে। তার মানে আমার এই পাঁচটা সংখ্যার সমষ্টি 20% কমে যাওয়া যেই কথা,
এই 3 কমে যাওয়া সেম একই কথা, কারণ 15-র 20% কত পাইছি? 3 পাইছি। তার মানে 3 কমে যাচ্ছে, তার মানে কি যেই সংখ্যাটা 3 সেটাকে আমি ডিলিট করছি, তাহলে এখানে 3 কোনটা আছে? এই যে অপশন, এই যে আপনার সিতে আছে যে সি সমান সমান আমরা 3 ধরছি, তাহলে এখানে কোন সংখ্যাকে আমরা মূলত ডিলিট করছি? আপনি বলবেন যে ভাইয়া এই যে সি কে ডিলিট করছি, অর্থাৎ অপশন ডি হবে। ঠিক আছে। পরেরটাতে আসেন 2 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে বোল এস কন্টেইনস অনলি মার্বেলস, বলতেছে যে একটা পাত্রের মধ্যে শুধু মার্বেলই আছে। ইফ 1/4 অফ দ্য মার্বেলস ওয়ার রিমুভড, যদি আপনি 1/4 মার্বেল রিমুভ করেন বা ফেলে দেন, দ্য বোল উড বি ফিল্ড টু হাফ অফ ইটস ক্যাপাসিটি, তাহলে ওই পাত্রের অর্ধেক, মানে ওই পাত্রের যে ধারণ ক্ষমতা তার অর্ধেক পূর্ণ থাকবে। ইফ 100 মার্বেলস আর অ্যাডেড, যদি আপনি 100টা মার্বেল সেখানে অ্যাড করেন বা যোগ করেন, দ্য বোল উড বি ফুল, তাহলে ওই পাত্রটা পূর্ণ হয়ে যাবে। হাউ মেনি মার্বেলস আর ইন বোল এস, তাহলে ওই এস পাত্রে কতগুলা মার্বেল আছে এটা আমাদেরকে জানান। ওই পাত্রে কতগুলো মার্বেল আছে এটা আমাদের বের করতে হবে। ভাই খুব সিম্পল জিনিস, মানে এইগুলা মানে কোয়ান্ট সেকশন আসলে কোনো বিষয় না যদি আপনি চিন্তাটা করতে পারেন। এখানে আপনি চিন্তা করেন যে মার্বেল কতগুলো আছে আমরা কিন্তু জানি না ভাই, এটা আমার জানার দরকারও নাই, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনি শুধু এটা চিন্তা করেন যে আপনি 1/4 মার্বেল ফেলে দিচ্ছেন, তাহলে 1/4 মার্বেল আপনি যদি 1/4 অর্থাৎ 4/1 মার্বেল যদি আপনি ফেলে দেন, তাহলে পাত্রে থাকবে কতগুলো মার্বেল বলেন তো? 4/1 ফেলে দিলে পাত্রে আমার অবশিষ্ট থাকবে কত? আপনি বলবেন যে 4 ভিতর অর্থাৎ চারটার মধ্যে একটা যদি ফেলে দেয়, তার মানে পাত্রে আমার থাকবে কয়টা? 3টা থাকবে। সিম্পল হিসাব, আর কিছুই চিন্তা করা লাগবে না। আমাকে বলতেছে যে 1/4 মার্বেল আমি রিমুভ করব, তাহলে যদি আমি 1/4 রিমুভ করি তাহলে থাকতেছে কত? আপনি বলবেন যে 4/1 রিমুভ করছি, তার মানে 4/3 থাকবে। তাহলে আমি যদি এখানে ধরে নেই যে আমার ওই পাত্রে মার্বেলের সংখ্যা হচ্ছে এম সংখ্যক, আমি ধরে নিলাম মার্বেলের সংখ্যা এম সংখ্যক, তাহলে পাত্রে মার্বেল আছে কতগুলা? এই এম সংখ্যক মার্বেল হচ্ছে টোটাল, আর পাত্রে অবশিষ্ট আছে কত? এই যে 3/4 মার্বেল আছে, আর পাত্রে 3/4 মার্বেল আছে। তাহলে এইটা সমান সমান কত? বলতেছে যে ওই পাত্রের যেই ক্যাপাসিটি তার অর্ধেকের সমান। পাত্রের ক্যাপাসিটি কত? আপনি বলবেন জানি না, জানার দরকার নাই। আপনি ধরে নেন যে পাত্রের ক্যাপাসিটি হচ্ছে সি, তাহলে 1/4 ফেলে দেওয়ার পরে 3/4 মার্বেল থাকে, যেইটা পাত্রের ধারণ ক্ষমতার অর্ধেকের সমান। তাহলে পাত্রের ধারণ ক্ষমতা যদি সি হয়, সির অর্ধেক কত? আপনি বলবেন যে সি গুণন 1/2। এখান থেকে আমরা এই যে মার্বেল, এই যে দেখেন আমরা এখানে লিখতে পারি না যে 3m/4 ইজ ইকুয়াল টু c/2, এখান থেকে আমরা মার্বেলের সংখ্যা আর পাত্রের ধারণ ক্ষমতা কত এটা রেশিও বের করতে পারবো। খেয়াল করেন 3 × 6m ইজ ইকুয়াল টু 4c, তাহলে এই যে m অনুপাত c ইজ ইকুয়াল টু কত? 4:6, অর্থাৎ পাত্রের ধারণ ক্ষমতা হচ্ছে 6 আর পাত্রে মার্বেল আছে কয়টা? 4টা। এখন প্রশ্নের দ্বিতীয় অংশটা দেখেন। প্রশ্নের দ্বিতীয় অংশে বলতেছে যে যদি আমি আরো 100 মার্বেল পাত্রে অ্যাড করে দেই, যোগ করে দেই, তাহলে পাত্রটা ফুল হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে খেয়াল করেন পাত্রে মার্বেল আছে 4টা, পাত্রের ধারণ ক্ষমতা হচ্ছে 6, অর্থাৎ আমি যদি এখন এই 4টার সাথে আরো 2টা মার্বেল যোগ করে দেই, তাহলে পাত্রটা পরিপূর্ণ হবে না? পরিপূর্ণ হবে কিনা? আমার পাত্রে মার্বেল আছে 4টা, আমি যদি আরো 2টা যোগ করে দিই, তাহলে পাত্রের ধারণ ক্ষমতা 6 যেহেতু, তার মানে পাত্রটা পরিপূর্ণ হয়ে যাবে। তার মানে আমাদের বোর্ডে যেখানে আমি 2টা মার্বেল অ্যাড করার ফলে পুরো পাত্র পূর্ণ হয়ে যাচ্ছে, প্রশ্নে সেখানে কতগুলা মার্বেল অ্যাড করতে বলতেছে? 100টা। তার মানে 2 সমান সমান যদি 100 হয়, 1 সমান সমান কত হবে? 50 হবে। জিজ্ঞাসা করছে যে পাত্রে মার্বেল আছে কয়টা সেটা বের করো, তাহলে পাত্রে মার্বেল আছে কয়টা? 4টা। তাহলে এই 4 সমান সমান কত হবে? 4×50 = 200 হয়ে যাবে। কোথায় আছে? বিতে উত্তর আছে।
ফার্স্ট লাইনে কিছুই বলি নাই, ঠিক আছে? প্রশ্নটা বুঝতে হবে। এখানে বলতেছে যে একটা পাত্রের মধ্যে কিছু মার্বেল আছে। কতগুলা মার্বেল আছে আমরা জানি না, এই জন্য আমি ধরে নিছি যে পাত্রে মার্বেল আছে এম সংখ্যক। এটা আমি ধরে নিছি, লেট, ঠিক আছে? এটা আমরা ধরে নিছি যে এম সংখ্যক মার্বেল আছে। তারপরে বলতেছে যে আপনি যদি এই এম সংখ্যক মার্বেল থেকে 1/4 মার্বেল ফেলে দেন, রিমুভ করেন, তাহলে যেটা বারবার বুঝাইলাম এখানে, যে 4টা থেকে যদি একটা ফেলে দেয় পাত্রে থাকবে কত? পাত্রে থাকবে কত? 3টা। 4/1 ফেলে দিলে পাত্রে থাকবে কত? 4/3 তাহলে পাত্রে মার্বেল ছিল হচ্ছে আমার এম সংখ্যক, এখন 1/4 ফেলে দেওয়ার পর আছে কত? এই যে 3/4 মার্বেল আছে, এইটা সমান সমান কত? এই যে বলতেছে যে দ্য বোল উড বি ফিল্ড টু হাফ অফ ইটস ক্যাপাসিটি, অর্থাৎ 1/4 ফেলে দেওয়ার ফলে পাত্রের যে ধারণ ক্ষমতা সেটার অর্ধেক পূর্ণ থাকে। তাহলে পাত্রের ধারণ ক্ষমতা কত জানি না, এই জন্য আমরা ধরে নিছি সি। তাহলে এই সির অর্ধেক কত? যেহেতু হাফ অংশ পূর্ণ হয়, তাহলে সির অর্ধেক কত হবে? এই যে সি গুণন 1/2, তারপরে ক্যালকুলেশন করছি। হ্যাঁ, আপনি চাইলে ছোট করতে পারেন, কোনো সমস্যা নাই, ছোট করতে পারেন। এখানে 4:6 ছোট করলে আপনি 2:3 পাবেন। তাহলে এখানে একটা যোগ করতেছেন না, এখানে একটা যোগ করতেছেন, তাহলে 1 সমান সমান যদি 100 হয়, পাত্রে মার্বেল কয়টা আছে? 2টা, তাহলে 2 সমান সমান কত হবে? 200 হবে। ছোট করা যাবে, নো প্রবলেম, যেভাবে করেন না কেন উত্তর একই আসবে। ছোট করলেও একই আসবে, সেম জিনিসই আসবে। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। তো এখানে চিত্রটা একটু ভুল আছে, হ্যাঁ, এই 3 নাম্বারের চিত্রটা একটু ভুল আছে। এই চিত্রটা ভুল, এই চিত্রটা ভুল। ওয়েট, আমি সঠিক চিত্রটা আপনাদেরকে আঁকায় দাগায় দিচ্ছি, হ্যাঁ। এই চিত্রটা ভুল দেওয়া আছে। দেখেন, এখানে বলতেছে যে স্কোয়ার এবিসিডি ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। এখানে বলা হচ্ছে যে এখানে একটা বৃত্ত আছে, কথা বুঝছেন? এখানে সঠিক চিত্রটা হচ্ছে এরকম, যে এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে কি আছে? একটা বর্গক্ষেত্র আছে। একদম অ্যাকিউরেট হবে না আঁকানোটা, ধরে নিয়েন আর কি। এটা ধরে নেন যে বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে? তো কি বলা হচ্ছে যে স্কোয়ার এ বি সি ডি ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। বলতেছে যে এই যে এ বি সি ডি, এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটা কার মধ্যে আঁকানো? একটা বৃত্তের মধ্যে আঁকানো। হুজ রেডিয়াস ইজ 4 সেন্টিমিটার, যার রেডিয়াসটা কত? 4 সেন্টিমিটার। অর্থাৎ এই যে বৃত্তটা, এই বৃত্তের রেডিয়াস কত? 4 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত এটা বের করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা বের করতে হবে। তো এখানে বৃত্তের রেডিয়াস দেওয়া আছে। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? রেডিয়াস বলা হয়। কি বললাম? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি? রেডিয়াস বলি। তাহলে এই রেডিয়াস কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। আবার আমরা এইটাও জানি যে ভাই, আবার যদি আমি এখান থেকে যদি দাগাই, খেয়াল করেন, আমি যদি এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত আবার যদি একটা আহ, মানে রেডিয়াস আঁকাই, তাহলে এটাও কত হবে? 4 হবে। তাহলে আমরা এখানে বলতে পারি না যে ভাই, যেইটা বৃত্তের, দেখেন এই যে অংশটা কালো অংশ আর এই লাল অংশ, এইটাকে যেমন আমি বৃত্তের ব্যাস বলতে পারি, ঠিক সেম ভাবে এইটাকে কিন্তু এই বর্গক্ষেত্রের কর্ণও বলতে পারি। অর্থাৎ যেই কথাটার আগে কোন একটা ক্লাসে বলছিলাম যে এখানে যেইটা আপনার বৃত্তের ডায়ামিটার, অর্থাৎ এই যে ডায়ামিটার, ডায়ামিটার অফ সার্কেল
ইজ ইকুয়াল টু ডায়াগোনাল অফ স্কোয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে বৃত্তের যেইটা ব্যাস সেটাই হচ্ছে এই বর্গক্ষেত্রের কি কর্ণ। তাহলে আমাকে বের করতে হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত। খেয়াল করেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আগে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। আর বর্গক্ষেত্রের কর্ণ কিভাবে বের করতে হয়, √2 ইন্টু বর্গের যে কোনো একটা বাহু। তাহলে এই কর্ণ সমান সমান যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস কত, এই যে 4 আর এই যে 4, টোটাল কত 8। তাহলে আমরা বলতে পারি যে সাইড তাহলে কত হবে, বর্গক্ষেত্রের সাইডটা কত হবে। আপনি তখন বলবেন যে 8 ডিভাইডেড √2। তাহলে এই যে সাইড সমান সমান কত, আপনি বলবেন যে ভাইয়া এই 8কে এইভাবে ভাঙা যায়, 4 ইন্টু √2 ইন্টু √2 ডিভাইডেড কত √2। √2 কেটে দেন, তাহলে এই যে আমরা বর্গের একটা সাইড পাচ্ছি কত, এই যে 4√2 পেয়ে যাচ্ছি। তো আমাকে বের করতে হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বা এরিয়াটা কত। তাহলে এরিয়াটা কত হবে, আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে যে কোনো একটা বাহুর উপরে স্কোয়ার। তো বর্গের একটা বাহু আমরা পেয়ে গেছি কত 4, তাহলে অর্থাৎ 4√2, তাহলে 4√2 উপরে স্কোয়ার করব। তাহলে এটা করলে কত হবে, এই যে 16 গুণন 2, 16 আর 2 গুণ করলে কত পেয়ে যাব, এই যে 32 পেয়ে যাব। তার মানে এখানে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কত হবে, 32 হবে। 10 সেকেন্ডও টাইম লাগবে না যদি বুঝতে পারেন বিষয়টা। এখানে বুঝানোতে তো অনেক সময় ব্যয় হচ্ছে, অনেক কিছু লিখতেছে, আপনি এত কিছু তো লিখবেন না একবার বুঝে গেলে। 32 স্কোয়ার সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই চিত্রটা আমি মুছে দিচ্ছি, এই চিত্রটা এখানে সঠিক চিত্র হচ্ছে এটা যেটা আমি আঁকা দিছি। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন এগুলো সহজ প্রশ্ন। What is the difference between the amount of interest earned on a principal of টাকা 100 for 2 years at 10% simple interest rate and 10% compound interest rate? বলতেছে যে ভাই 100 টাকার 2 বছরের 10% হার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত বের করে দেখাও। 100 টাকার 2 বছরের 10% হারের সরল সুদ এবং যৌগিক সুদের পার্থক্য কত এটা বের করতে হবে। তো আমরা যদি প্রথমে সিম্পল ইন্টারেস্টের বিষয়টা একটু খেয়াল করি, সিম্পল ইন্টারেস্টটা এখানে তাহলে আমি কত পাবো, খেয়াল করেন, আমার মূলধন হচ্ছে 100 টাকা, আমার সময় 2 বছর, রেট কত 10%। তাহলে আমি এখানে সিম্পল ইন্টারেস্ট কত পাবো, আপনি বলবেন যে ভাই 20 টাকা পাবেন, 20 টাকা। ঠিক আছে, অ্যামাউন্ট চাইছে মানে অ্যামাউন্টের পার্থক্য কত, অ্যামাউন্ট আর একই জিনিস। তাহলে অ্যামাউন্ট মানে আমরা কি জানি, অ্যামাউন্ট মানে আমরা জানি যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, সরল সুদ হচ্ছে 20 টাকা, তার মানে অ্যামাউন্ট আমার কত 120। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। এখন যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের হিসাব করি, কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়গুলো কীরকম দেখেন, আমরা শুধু দেখবো যে কত বছর। ঠিক আছে, আমরা শুধু এখানে দেখব যে কত বছর দেওয়া আছে, 2 বছর। 2 বছরের কোড লাগাবো, 2 বছরের কোড কি শিখাইছি, 2:1। এখন আমাদের কি করতে হবে, যে প্রিন্সিপাল যেহেতু 100 টাকা দেওয়া আছে,
রেট যেহেতু 10% বলা আছে, তাহলে আমরা কি করব, এই যে 110% কত, 10 টাকা, এই 2-এর নিচে আমরা 10 লিখব। তারপরে চক্রবৃদ্ধি সুদ মানে কি, সুদের উপরে সুদ। তাহলে এই যে 10 টাকা সুদ আমি পাইছি, এই 10-এর উপরে আবার 10% সুদ পাবো না? 10-এর উপরে 10% মানে কত, 1 টাকা। তাহলে এখান থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি, এই দুইটা গুণ করে দেন, 10 × 2 = 20 যোগ এই দুইটা গুণ করে দেন, এক এককে কত, 1। তাহলে 20 আর একে কত, এই যে 21 টাকা। তাহলে এখানে কম্পাউন্ড অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে, এই যে 100 যোগ 21 = 121 টাকা। তো বলতেছে যে এই যে কম্পাউন্ড অ্যামাউন্ট আর সিম্পল অ্যামাউন্টের পার্থক্য কত, তাহলে খেয়াল করেন, একটাতে পাচ্ছে 121 টাকা, একটাতে পাচ্ছে 120 টাকা, তাহলে পার্থক্য কত, 1 টাকা। তাহলে মুখোমুখি করা যাবে। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ 0 ইজ লেস দেন এক্স অ্যান্ড এক্স ইজ ইকুয়াল or less than 1, then which one of the following is the maximum value of x minus 1 whole square plus x? সহজ জিনিস। আপনার তো এই প্রশ্নগুলো মানে করা মানে একটু ইয়ে হয়ে যাচ্ছে না মেহেদী হাসান? আপনি আমার মগজাস্ত্র ব্যাচে আছেন, আপনি মগজাস্ত্র ব্যাচে ক্লাস করেন নাই? আপনি কিন্তু আমার মগজাস্ত্র ব্যাচে আছেন, আমি আপনাকে অনেক দিন থেকে খেয়াল করতেছি, আপনি আমার অনেকগুলো ব্যাচে আছেন। এখন আপনি যদি বলেন যে 2:1 কিভাবে আসলো, তাহলে এটা দুঃখজনক। হয় আমি আমার দায়িত্ব পালন করে, না হলে আপনি ফাঁকি দিয়েছেন। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স। দেখেন খুব সহজ জিনিস, এখানে এক্স এর রেঞ্জটা আপনাকে দেওয়া রাখছে যে এক্স এর রেঞ্জ, এক্স এর ভ্যালুটা হবে 0-এর চেয়ে বড়, অর্থাৎ এক্স এর ভ্যালু ডেফিনেটলি পজিটিভ হবে। এক্স এর ভ্যালু কি হবে, পজিটিভ হবে। এক্স এর ভ্যালু পজিটিভ হবে, 0-এর চেয়ে বড় মানে হচ্ছে পজিটিভ কোনো কিছু হবে। এখন আপনি চিন্তা করেন যে এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এইটার ভ্যালু পজিটিভ হোক, এইটার ভ্যালু পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, কথা বুঝছেন কিন্তু? এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স এর ভ্যালু যেহেতু 0-এর চেয়ে বড়, তার মানে এক্স পজিটিভ। এখন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান এইটার থেকে আমি পজিটিভ ভ্যালুই পাই আর নেগেটিভ ভ্যালুই পাই, যেইটাই পাই না কেন আলটিমেটলি, দেখেন যেইটাই পাই না মানে মানে কি, খেয়াল করতে হবে এইভাবে যে এখানে কথাটা এইভাবে বলতে হবে যে এক্স মাইনাস ওয়ান এইটার ভ্যালু আমার পজিটিভই আসুক আর নেগেটিভ আসুক, কথা বুঝছেন? এক্স মাইনাস ওয়ানের ভ্যালু আমার পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, যাই আসুক না কেন, পজিটিভ বা নেগেটিভ যাই আসুক, এইটার উপরে যখন আমি বর্গ করে দিব, তখন ডেফিনেটলি এখান থেকে কি রেজাল্ট পাবো, আমি পজিটিভ কোনো সংখ্যা পাবো। পজিটিভ, ঋণাত্মক পাবো না, পজিটিভ পাবো। বোঝা গেছে কি বিষয়টা? কথা বুঝছেন? এক্স এর ভ্যালু কি, 0-এর চেয়ে বড়, 0-এর চেয়ে বড় মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার হবে। তাহলে পজিটিভ মানে ইন্টিজার নাও হতে পারে, পজিটিভ হবে মানে ধনাত্মক কোনো একটা সংখ্যা হবে। এখন এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স থেকে 1 বিয়োগ করলে সেই ভ্যালুটা আমার পজিটিভই আসুক অথবা নেগেটিভ আসুক, যাই আসুক না কেন, আমি যখন এক্স মাইনাস ওয়ানের উপরে বর্গ করে দিব, এক্স মাইনাস ওয়ানের ভ্যালু পজিটিভ অথবা নেগেটিভ যাই আসুক না কেন, আমি যখন এইটার উপরে বর্গ করে দিব, তখন ডেফিনেটলি ভ্যালুটা আমার কি হবে, পজিটিভ আসবে, পজিটিভ আসবে। তাহলে এইটার ভ্যালু যদি, অর্থাৎ এইটার ভ্যালু যদি আমার পজিটিভ আসে, পজিটিভ আসে, আর এইটার সাথে এই যে এক্স হচ্ছে আমার পজিটিভ, এইটাকে যখন আমি যোগ করে দিব, তখন ডেফিনেটলি আমার ফলাফল কত আসবে, পজিটিভ কোনো সংখ্যা আসবে, পজিটিভ কোনো সংখ্যা আসবে। তাহলে যদি পজিটিভ সংখ্যা আসে, এখানে অপশন ডিতে দেওয়া আছে নেগেটিভ, বাদ। অপশন বিতে দেওয়া আছে নেগেটিভ, বাদ। অপশন সিতে দেওয়া আছে 0। যেহেতু আমার পজিটিভ মান আসতেছে, 0 হওয়ার কোনো চান্স নাই। এখানে পজিটিভ ভ্যালু কোনটা, 1, তার মানে একই উত্তর হবে।
এটা অনেকটা ওই যে মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন, ঠিক আছে? মানে এগুলা সলভ করতে হয় না, এগুলো সলভ করার দরকার নেই, জাস্ট এমনি অবজারভেশন দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হবে। পরেরটাতে চলে যান, 6 নাম্বার। দেখেন এই যে 6 নাম্বার টাইপ অর্থাৎ দিক নির্ণয়ের যে প্রশ্নগুলা, এগুলো আমরা দেখে আসতেছি 2011-র সিনিয়র অফিসারে আসছে, 2014-তে আসছে, 2015-তে আসছে, 2023-এর একটা সিনিয়র অফিসার আসছে, তারপরে আবার এখানেও আসছে। তার মানে কি পরবর্তীতে যে সিনিয়র অফিসার পরীক্ষাটা হবে সেখানেও এটা আসতে পারে, মানে দিক নির্ণয়ের প্রশ্নগুলো। তার মানে এই টাইপটা কমন, এই দিক নির্ণয়ের এই প্রশ্নের এই টাইপটা, এটা আমাদের জন্য একটা কমন প্রশ্ন। এখানে কি বলতেছে যে পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি, পয়েন্ট বি ইজ 30 কিলোমিটার নর্থ অফ পয়েন্ট সি, পয়েন্ট সি ইজ 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড ডি। এখানে কি বলা হচ্ছে যে পয়েন্ট এ হচ্ছে পয়েন্ট বির 10 কিলোমিটার ওয়েস্টে, পয়েন্ট বি হচ্ছে পয়েন্ট সির 30 কিলোমিটার নর্থে, পয়েন্ট সি হচ্ছে পয়েন্ট ডির 20 কিলোমিটার ইস্টে। তাহলে এ এবং ডি এই দুইটার দূরত্ব কত, এ পয়েন্ট এবং ডি পয়েন্টের দূরত্ব কত, এটা বের করতে হবে। খেয়াল করেন, এটা যদি আমার নর্থ হয়, এটা যদি সাউথ হয়, এটা যদি ইস্ট হয়, এই দিক যদি ওয়েস্ট হয়, তাহলে বিষয়টা কি বলতেছে, পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি। ওকে ফাইন। তাহলে এইটাকে যদি আমি পয়েন্ট এ ধরি, তাহলে এই পয়েন্ট এটা পয়েন্ট বির চেয়ে কত কিলোমিটার, 10 কিলোমিটার ওয়েস্টে হবে। পয়েন্ট বি 30 কিলোমিটার নর্থ, পয়েন্ট বিটা 30 কিলোমিটার নর্থ হবে পয়েন্ট সির চেয়ে, অর্থাৎ বি থেকে সির দূরত্ব কত, 30। পয়েন্ট সি ইজ 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি, তার মানে এই পয়েন্ট সিটা হচ্ছে পয়েন্ট ডির চেয়ে, পয়েন্ট ডির চেয়ে 20 কিলোমিটার নর্থ ইস্টে, ইস্টে। তার মানে এই যে সি ডির দূরত্ব কত, এই যে 20, ঠিক আছে? সি ডির দূরত্ব কত, 20। এখন খেয়াল করেন, আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই যে এ পয়েন্ট আর ডি পয়েন্ট এর দুইটার দূরত্ব বের করেন, এ থেকে ডি এটার এটার দূরত্ব কত। দেখেন আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে এইটা কি হয়ে যাবে, একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে না? জাস্ট এই পোর্শনটাকে চিন্তা করেন। আমরা যদি এ থেকে ধরে নিলাম এটা পি, এই এ থেকে পি পর্যন্ত যদি একটা লম্ব টানি, তাহলে এই পোর্শনটা যেটাতে আমি শ্যাডো দাগাচ্ছি, এই পোর্শনটা তাহলে আমার কি হয়ে যাবে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে না? সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে খেয়াল করেন এই যে সমকোণী ত্রিভুজের যে লম্বটা দাগাইছি এ আর পি, এই এ পির মানটা কত হবে? আপনি বলবেন যে ভাইয়া বি থেকে সি পর্যন্ত যদি 30 হয়, এ থেকে পি পর্যন্ত আমার 30ই হবে। আবার এই যে এ থেকে বি পর্যন্ত যদি আমার 10 হয়, তাহলে এই যে পি থেকে সি এইটাও কত হবে, 10 হবে। এইটা যদি 10 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি থেকে ডির দূরত্ব যদি 20 হয়, তার ভিতরে সি থেকে পি 10 হইলে এই যে পি থেকে ডি, পি থেকে ডি এইটা কত হবে, 10 হবে। তার মানে সমকোণী ত্রিভুজের এই যে ভূমি যদি এটাকে ধরি, এটা 10, এটা 30, আমাকে বের করতে হবে অতিভুজটা এডি কত। তাহলে আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ধরে নেন যে এডি, তাই না? তাহলে এই যে এডি স্কোয়ার সমান সমান কি, এই যে লম্ব স্কোয়ার যোগ ভূমি কত, এই যে 10 স্কোয়ার। তাহলে এই যে এডি স্কোয়ার সমান সমান কত, 30 30 900, 10 10 100, তার মানে কত, 1000 হয়ে যাবে। তাহলে এডি ইজ ইকুয়াল টু হোয়াট, আন্ডার রুট 1000। এটাকে যদি আমরা একটু সাইজ করে নেই, এটাকে আমরা 100 × 10 আকারে লিখতে পারি। তাহলে এডি ইজ ইকুয়াল টু কত, আন্ডার রুট 100 মানে হচ্ছে 10, আর 10 √10 হয়ে যাবে। কোথায় উত্তর, অপশন বিতে দেওয়া আছে, 10 √10 কিলোমিটার। দেখেন চিত্র একদম অ্যাকুরেট হলো না, বাট বোঝার মতো আর কি। এইভাবে আপনি পরীক্ষায় একটা চিত্র আঁকায় সলভ করবেন, মানে এবং আপনি ধরে নেন যে এই ধরনের 100টা ম্যাথ খুঁজলে 90টা ম্যাথ পাবেন, এগুলো সমকোণী ত্রিভুজ হবে। ফিগার ড্র করার মানে ইয়ে আছে, বুঝতে পারছেন, কিন্তু আমরা যেই সফটওয়্যার আমি যেই সফটওয়্যারটা এখন ব্যবহার করতেছি, এখানে আসলে ফিগার ড্র করা যাবে না।
মানে স্ক্রিনের উপরে ইয়ে করা যাবে না। আবার আরেকটা সফটওয়্যার আছে, মানে মাইক্রোসফটের যেটা, এটাও মাইক্রোসফটের, কিন্তু এটা একটা আর ওইটা একটা। মাইক্রোসফটের ওইটা যেটা হোয়াইট বোর্ড যেটা, ওইটাতে ফিগারের ইয়েগুলো আছে, ওইটাতে অ্যাকুরেট আঁকানো যায়, বাট এখানে সেটা হয় না। পরেরটাতে আসেন, 7 নম্বর। দেখেন এই প্রশ্নটাতে একটু কারেকশন করে নেবেন, হ্যাঁ। এই প্রশ্নটাতে একটু কারেকশন হবে যে দেয়ার আর 3 doors টু এ লেকচার রুম, ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ লেকচারার এন্টার অ্যান্ড লিভ দ্য অ্যানাদার হবে, এখানে দার পরে হবে অ্যানাদার। আমি এটা দেখলাম তখন যে এখানে একটা মিসিং করছে। ও আচ্ছা আচ্ছা, দিক ঠিক করে নেবেন, দিক আগে ঠিক করে নেবেন। আমি যেরকম দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা ওই দিক নির্ণয়ের অঙ্কে আগে দিক ঠিক করে নিই। আমি আগে দেখে নিই কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ। তারপর ওরা যা বলছে, যে দিক যাইতে বলছে আমি সেদিক যাই। দিক ঠিক করে নিলে অতটা সমস্যা হবে না। দেখেন এখানে এই যে দাঁড় পরে জাস্ট এই অ্যানাদার শব্দটা হবে। এখানে কি বলা হচ্ছে তাহলে? 7 নম্বর, সাথে দেখা যাচ্ছে যে দেয়ার আর 3 doors টু এ লেকচার রুম, ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ লেকচারার এন্টার অ্যান্ড লিভ দ্য অ্যানাদার রুম। বলতেছে যে একটা লেকচার রুমের 3টা দরজা আছে, একজন শিক্ষক যদি একটা দরজা দিয়ে ঢোকে, অন্য দরজা দিয়ে বের হয়, তাহলে সে মানে কয়টা উপায়ে সে ঢুকতে পারবে এবং বের হইতে পারবে, কতগুলো উপায়ে সে ঢুকতে পারবে এবং বের হইতে পারবে। এগুলো খুব সহজ প্রশ্ন, দেখার সাথে বলে দিতে পারবেন যে ভাই 3 দুগুণ 6টা উপায় আছে, 3 দুগুণ 6টা উপায়ে সে বের হইতে পারবে। এখন কথা হচ্ছে যে কিভাবে। খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দেন, উত্তর বের করে ফেলছি যে 3 দুগুণ 6টা উপায়। এখন কিভাবে 6টা উপায়, আমি আপনাকে 6টা উপায় দেখাচ্ছি। ধরে নেন যে 3টা দরজার নাম দিলাম, একটা হচ্ছে এ দরজা, একটা হচ্ছে বি দরজা, একটা হচ্ছে সি দরজা, ঠিক আছে। এখন আমি যদি এ দরজা দিয়ে ঢুকি আর বি দরজা দিয়ে বের হই, এটা একটা উপায়। আমি যদি এ দরজা দিয়ে ঢুকি, সি দরজা দিয়ে বের হই, এটা একটা উপায়। আমি যদি বি দরজা দিয়ে ঢুকি, এ দরজা দিয়ে বের হইতে পারবো। আমি বি দরজা দিয়ে ঢুকলে সি দরজা দিয়ে বের হইতে পারবো। আমি আবার সি দরজা দিয়ে ঢুকলে এ দরজা দিয়ে বের হইতে পারবো। সি দরজা দিয়ে ঢুকলে বি দরজা দিয়ে বের হইতে পারবো। তাহলে কয়টা উপায় হইলো? কয়টা উপায় হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই যে 6টা উপায়ে সে ঢুকতে এবং বের হইতে পারবে, এটাই উত্তর। না, এইটা হচ্ছে আপনার সফটওয়্যার মানে কি, এটাতে জাস্ট আপনি পিডিএফ ওপেন করতে পারবেন, মানে পিডিএফ গুলো ওপেন করে করতে পারবেন। পিডিএফ ওপেন করা যায় এইটাতে, জাস্ট আর অন্য কোনো কিছু করতে পারবেন না আপনি। মানে আগে থেকে আপনি ধরেন যে একটা ফাইল রেডি করে ফেলছেন, আগে থেকে যে ফাইলটা আপনি রেডি করছেন সেটাই শুধুমাত্র এটা এখানে ওপেন করতে পারবেন, তাছাড়া আর এখানে কোনো কিছু মানে অ্যাড করার কোনো সুযোগ নাই। কিন্তু আগে মানে আমি অন্য ব্যাচেও এটা দিয়ে ক্লাস নেই, মাইক্রোসফট হোয়াইট বোর্ড যেটা, ওইটাতে ইনপুট দেওয়া যায়, মানে ক্লাস নিচ্ছি কোনো কিছু দরকার হলে ওইটার সাথে সাথে ইনপুট দেওয়া যাচ্ছে, ছবি নিয়ে আসা যাচ্ছে বা কোনো একটা লেখা কপি করা যাচ্ছে। এটাতে সেটা করা যাবে না। এটাতে শুধু আগে যে ফাইলগুলো আপনি রেডি করে রাখছেন সেটা আপনি ওপেন করতে পারবেন। এটাও ভালো, এটা কিছু জিনিসের জন্য ভালো, এটা আবার কিছু জিনিসের জন্য ভালো। আসলে দুইটার আসলে দুই রকম কাজ। আসলে ফ্রি জিনিস তো, ধরেন যে এগুলোর পেইড ভার্সন আছে, বুঝতে পারছেন, পেইড ভার্সনগুলোতে আরো অনেকগুলো অনেক কিছু মানে অনেক টুলস ওরা অ্যাড করে পেইড গুলাতে। কিন্তু আমরা তো একদম ফ্রি চালাই এগুলা, মানে ফ্রি, ফ্রি গুলাতে ঝামেলা। আসেন পরেরটাতে চলে যান, 8 নম্বর। বলেন এটার উত্তর কত হবে? বলেন 8-এর উত্তর কত? 8 নম্বরের উত্তর বলেন।
A rhombus is a quadrilateral whose all sides are equal, whose any two opposite sides are equal, whose all sides are equal and four angles are equal to 90 degree. Option D, both A and B. বলেন কোনটা হবে? দেখেন একজন একজন বলছে যে অপশন ডি হবে। হ্যাঁ, দেখেন রম্বসের সবগুলা সাইড সমান, এটা সত্যি কথা। রম্বসের বিপরীত বাহুগুলো প্যারালাল হয়, এটাও সত্যি কথা। 3 নম্বর বলছে হুজ অল সাইডস আর ইকুয়াল, হ্যাঁ সবগুলা সাইড সমান, অ্যান্ড ফোর অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। বলতেছে যে রম্বসের 4টা অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, এটা স্কোয়ারের ক্ষেত্রে সত্যি হইতে পারতো, রম্বসের কোণগুলো 90 ডিগ্রি করে নয়। তার মানে অপশন সি মিথ্যা কথা, অপশন এ সত্যি কথা, আর অপশন বি হচ্ছে সত্যি কথা। তাহলে আমরা উত্তর হিসেবে কোনটা দিতে পারি? অপশন ডি দিব, যে এ আর বি দুইটাই সত্যি। ঠিক আছে, অপশন এ আর বি দুইটাই কি সত্যি। 1 সপ্তাহ টাইম নেবেন, ঠিক আছে, 1 সপ্তাহ। ওই 1 সপ্তাহে আপনি অন্য কোনো কিছুতে হাত দিবেন না, বা 1 সপ্তাহ আপনি প্রতিদিন ধরেন মানে 6 দিন টাইম দেন, 6 দিন 5 ঘন্টা করে, 30 ঘন্টা টার্গেট। ঠিক আছে, 6 দিন 5 ঘন্টা করে 30 ঘন্টা টার্গেট, পুরো সময়টা জ্যামিতিতে দিবেন আপনি। এখন জ্যামিতির কোথায় দিবেন? প্রত্যেকটা বইয়ে এই জিনিসগুলো আছে, প্রত্যেকটা বইয়ের শুরুতেই দেখবেন যে জ্যামিতির কিছু বেসিক ফান্ডা দেওয়া আছে, ফান্ডামেন্টাল কিছু প্রপার্টিজ দেওয়া আছে। এই প্রপার্টিজগুলো ঝাড়া মুখস্থ করবে, একদম ঝাড়া মুখস্থ। তাই বলে সংজ্ঞা মুখস্থ করতে বলতেছে না, মুখস্থ মিন্স মানে প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন যে আসলে কিভাবে কি হচ্ছে, এবং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন এখানে যেমন এগুলো একদম রম্বসের, দেখবেন যে সামন্তরিকের যে আলোচনা আছে সেখানে যে রম্বসের আলোচনাতে শুরুতে এই জিনিসগুলো দেওয়া আছে, যে রম্বসের সবগুলা বাহু সমান, বিপরীত বাহুগুলা পরস্পর সমান হবে, রম্বসের এই যে কোণগুলা 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, এই কথাগুলো বলা আছে, বুঝতে পারছেন? বৃত্তের ক্ষেত্রে দেখবেন যে বৃত্তের কথাগুলো বলা আছে, ত্রিভুজের সময় ত্রিভুজের কথা বলা আছে, কোণের সময় কোণের কথা বলা আছে। ঠিক আছে, ডে মানে 6 দিন ডেইলি 5 ঘন্টা, এত ঘন্টা টাইম দেওয়া লাগে না, আমি বেশি করে বললাম। টাইম দিলে দেখবেন যে জ্যামিতি কোনো বিষয় না। ঠিক আছে, আর সূত্রগুলো একটু মাথায় রাখলেই হয়ে যায়। কোনো কঠিন প্রশ্নই দেয় না, দেখতে পাচ্ছেন না যে জ্যামিতি থেকে এই প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্ন দিছে জ্যামিতি থেকে, কোনো কঠিন প্রশ্ন দিবে না, আর যেগুলো দিবে এগুলো সব সূত্র দিয়ে পারবেন, টেনশনের কোনো দরকার নাই। মূল কথা ভাই, চাকরি পাইতে গেলে আপনাকে পণ্ডিত না হইলেও চলবে। মানে আমরা অনেকেই চিন্তা করি না যে আসলে আমাকে মানে এই সাবজেক্টটাতে একদম মাস্টার হইতে হবে, এমন কোনো কিছুই না। আমিও বলি যে মাস্টার হইতে হবে, এগুলো জাস্ট কথার কথা। চাকরি পাইতে গেলে পণ্ডিত হওয়া লাগে না, চাকরি পাইতে গেলে একটু স্ট্র্যাটেজিক হইতে হয়, আর কিছুই না। ঠিক আছে, ব্যাংকে চাকরি পাইতে গেলে জাস্ট স্ট্র্যাটেজিক হইলে আপনি চাকরি হয়ে যাবে। 1 বছর 1.5 বছর যদি আপনি চেষ্টা করেন, কনসিস্টেন্সি মেনটেন করেন, কলা কৌশলগুলো খাটান, চাকরি হয়ে যাবে। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ফর এ রিসার্চ পারপাস 2500 individuals were interviewed. Among them 750 persons have bank accounts in state-owned commercial banks, and 2250 persons have bank accounts in private commercial banks. How many of them have bank accounts in both state-owned commercial banks and private commercial banks? বলতেছে যে ধরেন একটা গবেষণা পরিচালনা করা হয়েছে 2500 জন মানুষের উপরে। 2500 জন মানুষের উপরে আপনি একটা গবেষণা চালাইছেন, সেখানে দেখা গেছে যে 750 জন মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট আছে, 2250 জন মানুষের বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তাহলে আমাকে বলো যে কতজন মানুষের দুইটা জায়গাতে অ্যাকাউন্ট আছে, অর্থাৎ সরকারি ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, বেসরকারি ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, এমন কতজন মানুষ আছে বের করো। এগুলো হচ্ছে টু সেটের ম্যাথ। টু সেটের ম্যাথের একটা কমন ফর্মুলা হচ্ছে এই যে টোটাল, টোটাল সমান সমান হচ্ছে এ প্লাস বি মাইনাস বোথ প্লাস হচ্ছে নান। সো এখানে টোটাল কত, এই যে বলেই দিছে যে টোটাল মানুষ হচ্ছে আমার 2500। এ বলতে বুঝাচ্ছি ধরে নেন যে সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে যাদের, তাদেরকে 750। বি বলতে বুঝাচ্ছি ধরে নেন যে বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে কতজনের, এই যে 2250 জনের। এই বোথ কত, এইটাই আমার বের করা লাগবে যে বোথ কত। এখানে অ্যাকাউন্ট নাই এমন মানুষের সংখ্যা নাই, তার মানে নান হচ্ছে 0।
তাহলে বোথের ভ্যালু যেহেতু বের করা লাগবে, সো বোথটাকে যদি আমরা এই পাশে পার করে নিয়ে আসি, 2250 আর 750 মিলে হচ্ছে 3000। এই 3000 থেকে এই যে 2500কে আপনি বাদ দিয়ে দেন, তাহলে এই যে আপনি এখানে বোথের ভ্যালুটা পেয়ে যাবেন কত, 500। যে এখানে 500 জন মানুষ আছে যাদের দুইটা জায়গাতে অ্যাকাউন্ট আছে, সরকারিতেও আছে, বেসরকারিতেও আছে। ঠিক আছে, 500 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোথায় আছে, সিতে উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন 10 নম্বরে কি বলতেছে, এটা গতকালকে এডি ব্যাচে সলভ করাইছি, 9 নম্বর ব্যাচে। এখানে কি বলা হচ্ছে যে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 20% অফ এম অ্যাজ আ পার্সেন্টেজ অফ পি ইফ 8% অফ এম ইকুয়াল টু 4% অফ পি। এখানে বলা হচ্ছে যে ভাই, যদি এম এর 8% সমান সমান পির 4% হয়, কথা বুঝছেন, যদি এম এর 8% সমান পির 4% হয়, তাহলে এম এর 20% সমান পির কত পার্সেন্ট হবে? কি বলতেছে, এম এর 8% সমান পির 4% হলে এম এর 20% সমান পির কত পার্সেন্ট হবে? সিম্পল জিনিস। তাহলে এখানে আমাদেরকে বলেই দিচ্ছে যে 8% অফ এম ইজ ইকুয়াল টু 4% অফ পি। আমাকে বের করতে হবে যে 20% অফ এম ইজ ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট অফ পি। তাহলে আপনি বলবেন যে ভাই, এই 8 যেহেতু 20 হয়ে গেছে, 8 যেহেতু 20, তার মানে এখানে 8 যেহেতু আড়াই গুণ হয়ে 20 হয়েছে, তার মানে এখানে এই 4ও কি হবে, আড়াই গুণ হবে। তো 4কে আড়াই গুণ করলে কত পাওয়া যাবে, 10 পাওয়া যাবে। তার মানে 20% অফ এম সমান সমান কত, 10% অফ পি হবে। এই যে অপশন সি উত্তর, 10%। দেখেন মগজস্ত্র ব্যাচে আমি মোটামুটি শীটে যা ম্যাথ আছে আমি মোটামুটি সবই করাই দিছি, মানে জ্যামিতি অংশে। শুধু বোধহয় ত্রিভুজের গুলো, ত্রিভুজ ত্রিভুজের সবগুলাই করাইছি মোটামুটি। আপনার চতুর্ভুজের সবগুলা করাইনি, কারণ বেশ কিছু জিনিস একদম রিপিট, বারবার বারবার রিপিট, ওইগুলা শুধু বাদ দিয়ে গেছি। তারপরে হচ্ছে আপনার বৃত্তেরও সবগুলোই করাইছি, মেনসুরেশনের সেম, যেগুলা রিপিট হয়েছে বা যেগুলো সেম টাইপ সেগুলো বাদ দিছি, তাছাড়া সব করাইছি। ওইগুলা করলেই হবে, আপনি ওইগুলো একবার সময় পাইলে করে করে নিয়েন, তাহলে দেখবেন যে পরীক্ষায় যা দিচ্ছে সবই কমন আসতেছে, যা দিচ্ছে সবই কমন আসতেছে। কারণ ওইগুলোর বাইরে নাই আর কোনো কিছু, বা দিবেও না। দুই একটা যদি দেয়ও কখনো সমস্যা নাই, দুই একটা প্রশ্ন না পারলে কোনো ক্ষতি নাই। কিন্তু মানে মোটামুটি যেগুলাই দিবে তার মধ্যে 98% ওইগুলা থেকেই দেওয়া লাগবে, এর বাইরে যাবে না ওরা। সেন 11 নম্বরে চলে যান। দেখেন 11 নম্বরে কি বলা হচ্ছে যে হুইচ ইজ দ্য লার্জার বিটুইন টু নাম্বারস ইফ দে আর ইন দ্য রেশিও অফ 6:13 অ্যান্ড দেয়ার লিস্ট কমন মাল্টিপলস ইজ 312। এখানে বলা হচ্ছে যে ভাই, এই যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 6 আর 13, দুইটা সংখ্যার অনুপাত কত, 6 আর 13। বলতেছে যে এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আপনি বের করেন, সবচেয়ে বড় সংখ্যাটা আপনি বের করেন, এবং আমাকে বলেও দিচ্ছে যে এই দুইটা সংখ্যার লসাগু কত হবে, 312 হবে। ঠিক আছে, দুইটা সংখ্যার লসাগু যদি 312 হয়, তাহলে দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা বের করতে হবে। তো ভাই সহজ হিসাব, আমরা যদি দেখি যে দুইটা সংখ্যাকে যদি ধরি যে 6 আর 13, তাহলে 6 আর 13 এই দুইটার লসাগু কত হবে, আপনি বলবেন যে 6 13 78।
সো আমাদের বোর্ডে লসাগু যেটা 78, প্রশ্ন বলতেছে যে লসাগু কত, 312। তাহলে 78 সমান সমান 312 হলে 1 সমান সমান কত হবে, 4 হবে। তো 6 আর 13-র মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 13, তাহলে 13-র মান কত, এই যে 4 তেরং 52, কোথায় আছে, অপশন এতে আছে। ট্রাই করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। বোর্ডের ম্যাথগুলো সহজ আপনাদের কাছে, মানে আমার কাছে তো সহজ লাগে, কিন্তু বিষয় হচ্ছে আপনাদের কাছে যে কেন কঠিন লাগে আমি বুঝি না। চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে 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 একটা সময় দেখবেন যে আর কঠিন লাগতেছে না, সব সহজ লাগতেছে। পরেরটাতে আসেন, 12 নম্বর। এখানে একটু কারেকশন করে নিন, হ্যাঁ, এখানে একটু কারেকশন আসবে একটু। এখানে হবে 3 কয়েন্স, বুঝতে পারছেন, সেটা এখানে কালো কালি দিতে হবে। এখানে কি হবে, 3 কয়েন্স হবে। দেখেন, এখানে বলা হচ্ছে যে 3 কয়েন্স আর টসড, 3টা কয়েন আপনি টস করছেন, নিক্ষেপ করছেন। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 2 হেডস। 3টা কয়েন যদি নিক্ষেপ করি তাহলে এক্স্যাক্টলি 2টা হেড ওঠার সম্ভাবনা কত, এটা আমাকে বের করতে হবে। 3টা কয়েন নিক্ষেপ করলে এক্স্যাক্টলি 2টা হেড ওঠার সম্ভাবনা বের করতে হবে। খেয়াল করেন, প্রবাবিলিটি মানে কি, প্রবাবিলিটি মানে একটা প্রশ্ন সমাধান করে আসলে প্রবাবিলিটিতে যাদের দুর্বলতা আছে এটা আমি কখনোই দূর করতে পারবো না, কারণ এটা আসলে ওই ধরনের ব্যাস না। প্রবাবিলিটি মানে হচ্ছে টোটাল আউটকাম উপরে হবে ফেভারেবল আউটকাম। প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম, এক সূত্র দিয়ে পুরো ম্যাচ শেষ, মানে পুরো চ্যাপ্টার শেষ। দেখেন, কয়েন যখন উপরে নিক্ষেপ করা হয় তখন 2টা ফলাফল আসতে পারে, 2টা ফলাফল আসতে পারে, ঠিক আছে। তাহলে একটা কয়েন আপনি যতবার নিক্ষেপ করবেন এই 2-এর উপরে পাওয়ার ঠিক তত হবে, ঠিক আছে। তাহলে এখানে কয়েন আমি কতবার নিক্ষেপ করছি, 3বার। তাহলে 2-এর উপরে পাওয়ার কত হবে, এই যে 3, 2-এর উপরে পাওয়ার 3 মানে কত, 8। অর্থাৎ 3টা কয়েন যদি আমি নিক্ষেপ করি তাহলে টোটাল আমি কয়টা ফলাফল পাইতে পারি, এই যে 2-এর উপরে পাওয়ার 3 অর্থাৎ 8টা। তার মানে এখানে আমার টোটাল আউটকাম কত, 8। এবার আসেন ফেভারেবল আউটকাম। ফেভারেবল আউটকাম মানে হচ্ছে প্রশ্নে যা আমাকে জিজ্ঞাসা করছে সেটা। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এক্স্যাক্টলি 2বার হেড ওঠার সম্ভাবনা কত। তাহলে খেয়াল করেন, 3টা কয়েন নিক্ষেপ করলে 2বার হেড উঠবে এমন ফলাফল আসতে পারে কতটা, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 8টা ফলাফল আসবে। তাহলে 8টা ফলাফল কি কি রকম আসতে পারে, দেখেন, প্রথমটাতে হেড উঠতে পারে, দ্বিতীয়টাতেও হেড, তৃতীয়টাতেও হেড। প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে হেড, তৃতীয়টাতে টেল উঠতে পারে। আবার প্রথমটাতে টেল উঠতে পারে, দ্বিতীয়টাতে হেড উঠতে পারে, তৃতীয়টাতেও হেড উঠতে পারে। আবার এরকম হইতে পারে যে প্রথমটাতে টেল উঠলো, দ্বিতীয়টাতেও টেল উঠলো, তৃতীয়টাতেও টেল উঠতে পারে। আবার প্রথমটাতে টেল, দ্বিতীয়টাতে টেল, তৃতীয়টাতে হেড উঠতে পারে। আবার এরকম হইতে পারে যে প্রথমটাতে আপনার হেড উঠছে, ঠিক আছে, তারপরে দ্বিতীয়টাতে টেল উঠছে, তারপরে আবার টেল উঠছে, এরকম হইতে পারে। তাহলে 6টা ফলাফল আসলো, আর বাকি আছে 2টা। আবার এরকম হইতে পারে, প্রথমটাতে টেল উঠলো, দ্বিতীয়টাতে হেড উঠলো, আবার তৃতীয়টাতে যে আবার টেল উঠতে পারে। আবার এরকম হইতে পারে যে প্রথমটাতে হেড উঠছে, দ্বিতীয়টাতে টেল উঠছে, তৃতীয়টাতে যে আবার হেড উঠতে পারে। তাহলে দেখেন টোটাল কয়টা আউটকাম বলছিলাম, 8টা। তাহলে এরকম 8টা আউটকাম আসতে পারে, 1 2 3 4 5 6 7 8, এরকম 8টা আউটকাম আসতে পারে, 8টা ফলাফল আসতে পারে। তো বলতেছে যে এক্স্যাক্টলি 2টা হেড ওঠার সম্ভাবনা কত। এখানে 3টা হেড উঠছে, এটাকে উত্তর হিসেবে নিতে পারতেছি না। এখানে 2টা হেড উঠছে, এটাকে উত্তর হিসেবে নিব। এখানে 2টা হেড উঠছে,
এখানে এটাকে উত্তর হিসেবে নিব। তারপরে এই যে এখানে দুইটা হেড উঠছে, এখানে এটাকে আমি উত্তর হিসেবে নিতে পারি, কারণ আমাকে বলে দিছে যে এক্স্যাক্টলি দুই হেড, মানে দুইটা হেড উঠতে হবে। তাহলে দুইটা হেড উঠছে কয়বার? একবার, দুইবার, তিনবার। তার মানে ফেভারেবল আউটকাম কত? এই যে তিন। তাহলে প্রবাবিলিটি কত হবে? দুইবার হেড ওঠার প্রবাবিলিটি কত? 3/8। উত্তর কোথায় আছে? অপশন এতে আছে। পরেরটাতে আসেন, 13 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ রেক্টেঙ্গুলার শিট অফ পেপার 10 centimeter long, 8 centimeter wide, has squares of side 2 centimeter cut from each of its corner. The sheet is then folded to form a tray of depth 2 centimeter. What is the volume of this tray? বলতেছে যে ওই ট্রেটার ভলিউম কত? ভলিউম মানে কি? এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে, এখন খেয়াল করেন, বলতেছে যে একটা রেক্টেঙ্গুলার একটা শীট আছে, রেক্টেঙ্গুলার একটা শীট আছে যার দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার, প্রস্থ কত? এই যে 8 সেন্টিমিটার। এখন আমাকে বলতেছে যে এই শীটের প্রত্যেক কর্নারে আপনি 2 সেন্টিমিটার করে কেটে দিবেন। তাহলে এই কর্নারে 2 সেন্টিমিটার কেটে দিলাম, এই কর্নারে 2 সেন্টিমিটার কেটে দিলাম, এই কর্নারে 2 সেন্টিমিটার কেটে দিলাম, এই কর্নারে আবার 2 সেন্টিমিটার কেটে দিলাম। কেটে দেওয়ার পরে, মানে এইরকম কেটে দেওয়ার পরে এইটা একটা ট্রের মতো একটা আকৃতি ধারণ করছে, একটা ট্রের শেপ ধারণ করছে, যার এই যে ডেপথ বা গভীরতা বা যেটাকে আমরা উচ্চতা বলি সেটা কত? 2 সেন্টিমিটার। তো আমাকে জিজ্ঞাসা করছে যে ওই ট্রেটার ভলিউম কত, আয়তন কত, সেটা বের করো। তাহলে খেয়াল করেন, এই যে আমি প্রতিটা কর্নারে 2 সেন্টিমিটার করে কেটে দিচ্ছি, তার মানে কি? এই যে দৈর্ঘ্য, মানে এই পাশ থেকে আমার 2 কমে যাচ্ছে, আবার এই পাশ থেকে 2 কমে যাচ্ছে। ঠিক সেম ভাবে এই পাশ থেকে 2 কমে যাচ্ছে, এই পাশ থেকে 2 কমে যাচ্ছে, এই পাশ থেকে 2 কমে যাচ্ছে, এই পাশ থেকে 2 কমতেছে, এখান থেকে 2 কমতেছে, এখান থেকে 2 কমতেছে। তার মানে কি? প্রথমে আমার দৈর্ঘ্য ছিল কত? 10। যখন আমি এই যে কর্নার থেকে 2 করে কেটে দিছি, তাহলে দুই পাশ থেকে আমার কত কাটবে? 2 2 4, মানে কেটে চলে যাবে। তাহলে থাকবে কত? 10 থেকে 4 বিয়োগ করলে 6 থাকে। তার মানে লেন্থ আমার এখন কত? 6। এখন আসেন, প্রস্থ আগে কত ছিল? 8 ছিল। যখন আমি এরকম করে প্রত্যেকটা কর্নার থেকে দুই 2 সেন্টিমিটার করে কেটে দিচ্ছি, তখন আমার দুই পাশ থেকে কত করে যাচ্ছে? 2 2 4 চলে যাচ্ছে। 8 থেকে 4 চলে গেলে থাকে কত? 4। তার মানে এখন আমার প্রস্থ কত? 4। আমাকে বলতেছে যে ডেপথ বা যেটাকে আমরা উচ্চতা বলতেছি সেটা কত? 2 সেন্টিমিটার। তাহলে ভলিউম কত আসতেছে? 4 6 24, 24 2 48। এই 48 ঘন, মানে 48 সেন্টিমিটার কিউব, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যে ভলিউম আসতেছে কত? 48। হ্যালো, জি কে বলছেন? হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা।
এটা আসলে বিস্তারিত আপনাকে কেউ জানাবে না, বুঝতে পারছেন? বিস্তারিত কেউ জানাবে না বা কোনো বইয়েও আপনি পাবেন না। আমি যত ওখানে যদি আরো এক্সপ্লেনেশন করতে যাই তাহলে দেখা যাবে যে কোর্সটা শেষ হইতে হতে 7 মাস, 8 মাস, 9 মাস লেগে যাবে। সো আমরা ধরে নিই যে আপনারা এগুলো জানেন বা মানে একটু মানে বেসিক যাদের মোটামুটি ক্লিয়ার আছে তারা আসলে এই বিষয়গুলো এমনিতেই বুঝতে পারবে যে আসলে কিভাবে জিনিসগুলো কাজ করতেছে। কিন্তু আমি যখন ডিরাইভেশনটা দেখাইতে যাব, যে এটা আসলে কোত্থেকে আসছে, যখন আমি এটা দেখাইতে যাব তখন তো এটা 8 মাস, 9 মাসে আমি কোর্স শেষ করতে পারবো না। ঠিক আছে? বা এটা আপনাকে মানে পুরা বিশ্বে কেউ দেখাবে না, যদি না তো আপনি তার কাছে পার্সোনালি পড়েন। এই যে মাত্র আমি মানে এখন আমি ক্লাসে আছি, আমি এই যে বিআইবিএম এর রেকর্ডেড ব্যাচ, সরি বিআইবিএম এর ব্যাচে ক্লাস নিচ্ছি। বিআইবিএম এর ব্যাচ আছে। ও হ্যাঁ, মগজাস্ত্র ব্যাচ। ওইটাতেও আমরা ওইভাবে বেসিক ধরে আমরা আসলে কখনো ওইভাবে পড়াই না, ঠিক আছে? ওইটাতেও সেম, আপনি আইবিএতে যা পাচ্ছেন যেভাবে প্রশ্ন সমাধান করা হচ্ছে ওখানেও সেম ভাবে প্রশ্ন সমাধান করা হচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি পরে কথা বলবো, হ্যাঁ ক্লাসে আসি তো এখনো, পরে কথা বলবো এই বিষয়ে। দেখেন এখানে 2 সেন্টিমিটারের বিষয়টা হচ্ছে যে আমাকে বলে দিচ্ছে যে 2 সেন্টিমিটার কাট ফ্রম ইচ অফ ইটস কর্নার, প্রত্যেকটা কর্নার থেকে আপনি 2 সেন্টিমিটার করে কেটে দিবেন। তার মানে আপনি যখন এই কর্নারটাকে কেটে দিবেন তার মানে কি, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার আপনার কেটে যাচ্ছে। এই পাশ থেকে যদি 2 সেন্টিমিটার আপনি কেটে দেন, যখন আপনি এই পাশ থেকে আবার কাটতেছেন এই পাশ থেকে 2 সেন্টিমিটার কেটে যাচ্ছে না, তাহলে দৈর্ঘ্যটা কি হচ্ছে, এই পাশ থেকে 2 কমতেছে, এই পাশ থেকে 2 কমতেছে। তার মানে দুই পাশ থেকে কত কমতেছে, 2 × 2 = 4 কমতেছে। তার মানে আগে যেটা 10 ছিল সেটা এখন কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। প্রস্থের ক্ষেত্রেও তাই, আপনি যখন 2 সেন্টিমিটার করে কেটে দিচ্ছেন, প্রস্থ এই যে এখানে যেহেতু 2 সেন্টিমিটার আপনার কেটে যাচ্ছে, এখানেও কেটে যাচ্ছে, এখানেও কেটে যাচ্ছে, এখানেও কেটে যাচ্ছে। তার মানে 8 ছিল, সেটা দুই পাশ থেকে 2 2 করে কত কমে গেল, 4 কমে গেল। তাহলে থাকতেছে কত, শুধু 4 থাকতেছে। অর্থাৎ আগে যেটা প্রস্থ ছিল এখন সেটা প্রস্থ কত, 4। তাহলে দেখেন এখনকার দৈর্ঘ্য 6, প্রস্থ 4। এই যে শেপটা যেটা হয়ে গেল কাটার পরে, সেটা একটা ট্রেড শেপ ধারণ করছে এবং তার উচ্চতা কত, এই যে 2। তো ভলিউম মানে কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কত হয়ে যাচ্ছে, 48 হয়ে যাচ্ছে। পরেরটাতে আসেন, 19 নম্বর, সরি 19 বলতেছি, 14 নম্বর। দেখেন এটা একটা মজার ম্যাথ, মানে এটা শুধু দেখতেই, মানে এই 14 নম্বর ম্যাথটা শুধু দেখতেই এরকম যে বিশাল বড়, ঠিক আছে? তাছাড়া এটা আসলে মানে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে না, কোনো সমস্যা হবে না। দেখেন এখানে বলা হচ্ছে যে এ গ্রুপ অফ 20 ফ্রেন্ডস ফর্মড অ্যান ইনভেস্টমেন্ট ক্লাব with each member contributing an equal amount to the general fund. The club then invested the entire fund, which amounted to T taka, in stock X. The value of the stock subsequently increased 40%. At that point, the stock was sold and the proceeds divided evenly among the members. In terms of T, how much money did each member of the club receive from the sale? বলা হচ্ছে যে আপনারা 20 জন বন্ধু মিলে একটা জায়গায় ইনভেস্ট করছেন এবং 20 জন বন্ধু সমান পরিমাণ চাঁদা দিয়েছেন, সমান পরিমাণ টাকা দিয়ে একটা জায়গায় আপনারা স্টক মানে একটা ব্যবসা শুরু করছেন বা ইনভেস্ট করছেন। তো বলা হচ্ছে যে আপনাদের 20 জনের যে টোটাল চাঁদার পরিমাণ সেটা কত, এই যে বলে দিচ্ছে যে টি টাকা, আপনারা 20 জন মিলে টি টাকা একটা জায়গায় ইনভেস্ট করছেন এবং এই টি টাকাটার কি হয়েছে, 40% ধরে নেন যে আপনার বৃদ্ধি পাইছে। মানে আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা করতেছেন, লাভ হচ্ছে। তো প্রথমে আপনার ইনভেস্টমেন্ট ছিল টি টাকা, টি টাকা। এটা থেকে এখন ধরেন যে 2 বছর, কথার কথা বলতেছি, যে 2 বছর ব্যবসা করছেন, এই টি টাকা নাই, এটা কি হয়েছে, 40% ইনক্রিজ হয়ে গেছে। 40% ইনক্রিজ হয়ে এটা কত হয়ে গেছে, 140% অফ টি হয়ে গেছে। এখন আপনি বলবেন যে ভাই 40% ইনক্রিজ হয়েছে ভালো কথা, 140 কই পাইলেন?
140 থেকে আসলো? ওই যে বলছি যে পার্সেন্টেজের ম্যাথ মানে কি, 100, মানে আপনাকে যখন কোনো কিছু বৃদ্ধির কথা বলবে সেটা 100 থেকেই বাড়বে, আপনাকে যখন কোনো কিছু কমার কথা বলবে সেটা কিন্তু 100 থেকেই কমবে। ঠিক আছে? পার্সেন্টেজের যে কমা বাড়ার যে বিষয়টা, পার্সেন্টেজের যেই কমা বা বাড়ার যে বিষয়টা, সেটা কিন্তু 100 থেকেই বাড়বে এবং 100 থেকেই কমবে। ঠিক আছে? সো এখানে আপনি যদি ধরেও নেন যে ভাই আপনাদের মানে প্রথমে 100 ছিল, এটা আসলে উজ্জ্ব থাকে এই 100টা, প্রথমে 100 ছিল, তারপরে 40% বৃদ্ধি পেয়ে এটা কত হয়ে গেছে, 140% অফ টি হয়ে গেছে। এখন বলতেছে যে এই যে 140% অফ টি হইল, এইটা এখন আমরা 20 জন বন্ধু মিলে ভাগ করে নিব সমানভাবে। ঠিক আছে? তাহলে এই 140% অফ টিকে আমরা যদি 20 দিয়ে ভাগ করে দেই, তাহলেই তো বের করতে পারবো যে এই 20 জন বন্ধুর প্রত্যেকে কত টাকা করে পাবে। এই 20 জন বন্ধুর প্রত্যেকে কত টাকা করে পাবে, তাহলে আমরা বের করতে পারবো না? তাহলে আপনি বলবেন যে 20 140-এর ভিতরে যাবে 7 বার, তার মানে এটা হয়ে যাবে কত, 7% অফ টি হয়ে যাবে। কিন্তু প্রশ্নে তো এই 7% অফ টি এই এক্সপ্রেশনটা নাই। প্রশ্নে কিরকম আছে, এই যে 70/100 আছে, অর্থাৎ এই যে অপশন ডিতে উত্তর আছে যে আপনারা প্রত্যেক বন্ধু এখন কত টাকা করে পাবেন ভাগে, 70/100 টাকা পাবেন। বোঝা গেছে? সহজ হিসাব, আপনারা 20 জন বন্ধু মিলে টি টাকা ইনভেস্ট করছেন। ধরেন যে এখানে 20 বছর ব্যবসা করছেন, 20 বছর ব্যবসা করে এই টি টাকা 40% বৃদ্ধি পাইছে। 40% বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে, 140% অফ টি হয়ে যাবে, মানে টির 140%। এখন যদি বলেন যে 140 থেকে আসলো, পার্সেন্টেজের সব কিছুই 100 থেকে শুরু হয়, বাড়লেও 100 থেকে হিসাব করতে হবে, কমলেও 100 থেকে হিসাব করতে হবে। ঠিক আছে? এখন এই টাকাটা আপনারা 20 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিবেন সমানভাবে, তার মানে 20 দিয়ে ভাগ করতে হবে। সো 20 দিয়ে ভাগ করলে এখানে কতবার যাবে, 7 বার, তার মানে 7% অফ টি হয়ে যাবে। 7% অফ টি মানে কত, 70/100। আরে এটা তো হচ্ছে একটা জিনিসের নাম, এটা তো কোনো ভ্যারিয়েবল না। স্টক এক্স বলতেছে যে আপনারা স্টক এক্সে বিনিয়োগ করছেন, ওইটা একটা স্টকের নাম। পরেরটাতে আসেন, 15। দেখেন এই টাইপের ম্যাথ অনেকবারই আসছে, বিভিন্ন জায়গায় আসছে, লিখিত পরীক্ষাতেও পর্যন্ত এই 15 নম্বর টাইপের ম্যাথ আসছে। এখানে বলা হচ্ছে যে এ মেশিন ইজ সোল্ড অ্যাট আ প্রফিট অফ 10%। একটা মেশিন যদি আপনি 10% লাভে বিক্রি করেন, হ্যাড ইট বিন সোল্ড ইট ফর টাকা 40 days, আপনি যদি এটা 40 টাকা কমে বিক্রি করতেন, দেয়ার উড হ্যাভ বিন এ লস অফ 10%, তাহলে আপনার 10% ক্ষতি হইতো। জিজ্ঞাসা করছে যে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস, তাহলে আপনার জিনিসটার ক্রয় মূল্য কত। দেখেন বোঝেন ভালো করে। প্রথমে বলতেছে যে জিনিসটা বিক্রি করলে মানে 10% লাভে আমি বিক্রি করব। তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনার কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস ওয়ান কত হবে, 100-র উপরে 10% লাভ করতেছেন মানে 110 টাকা দিয়ে বিক্রি করতেছেন। কস্ট প্রাইস টু, এটাকেও যদি আমি 100 ধরি, তাহলে সেলিং প্রাইসটা কত হয়ে যাবে, আপনি বলবেন যে 40 টাকা কমে যদি বিক্রি করি তাহলে আমার 10% ক্ষতি হবে, তার মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি করলে আমি 90 টাকা ক্ষতি করব। তাহলে এখানে দেখেন তো দুইটা সেলিং প্রাইসের পার্থক্য কত। যেই জিনিসটা 110 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি লাভ হয়, সেই জিনিসটাই যদি আমি 90 টাকায় বিক্রি করি, অর্থাৎ 20 টাকা কমে যদি বিক্রি করি, আমি যদি এখানে জিনিসটা 20 টাকা কমে বিক্রি করি, তাহলে আমার 10% ক্ষতি হচ্ছে। সো আমাদের বোর্ডে যেটা 20 টাকা কমে বিক্রি করতেছি, প্রশ্নে সেটা কত টাকা কমে বিক্রি করতে বলতেছে, 40 টাকা কমে। তার মানে আমাদের এখানে যেটা 20 টাকা, প্রশ্নে সেটা কত, 40 টাকা। তো 20 = 40 হলে 1 = কত হবে, 2 হবে। জিজ্ঞাসা করছে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে আমার 100, তাহলে 100 = কত হবে, 2 200 টাকা হবে। কোথায় উত্তর আছে বিতে, যে 200 টাকা উত্তর, জিনিসের দাম 200।
পরেরটাতে আসেন 16 নম্বর। 16 থেকে বলা হচ্ছে যে এ ট্রেন ক্রসড এ প্ল্যাটফর্ম ইন 45 সেকেন্ডস ট্রাভেলিং উইথ এ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য লেংথ অফ ট্রেন ইজ 200 মিটার্স দেন হোয়াট উইল বি দ্য লেংথ ইন মিটার্স অফ দ্য প্ল্যাটফর্ম। সহজ হিসাব। এখানে বলা হচ্ছে যে একটা ট্রেন 45 সেকেন্ডে 36 কিলোমিটার পার আওয়ার গতিতে অতিক্রম করতে পারে। কি অতিক্রম করবে বলতেছে যে যদি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হয় দেন মানে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে। তো বলতেছে যে ট্রেনের দৈর্ঘ্যটা যদি 200 মিটার হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। খেয়াল করেন এখানে ট্রেনটা টোটাল কত ডিস্টেন্স কাভার করতেছে, টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করতেছে খেয়াল করেন। আপনি বলবেন যে ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তো ট্রেনের স্পিড কত, এই যে 36, এই 36কে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করব, কিলোমিটার পার আওয়ার থেকে এই যে 5/18 দিয়ে গুণ করে দিব। টাইম কত, এই যে 45 সেকেন্ড। 18 এটার ভিতরে কতবার যাবে, 2বার। 5 দুগুণে 10, 10 আর 45 গুণ করলে কত হয়ে যাবে, এই যে 450 মিটার হবে। এখানে যে লেন্থটা আমরা পাইছি 450 মিটার, এটার মধ্যে দুইটা জিনিসের লেন্থ আছে। একটা হচ্ছে ট্রেনের লেন্থ আছে, আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম, আরেকটা হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ আছে। তো আমি তো জানি যে ভাই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, তাহলে 450-এর মধ্যে যদি 200 মিটার আমার ট্রেনের দৈর্ঘ্য হয় তাহলে বাদ বাকি যেই 250 মিটার থাকে এইটাই আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই 250 মিটার হচ্ছে আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে উত্তরে। পরেরটাতে আসেন 17 নম্বর। দেখেন এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে, মানে প্রশ্ন অ্যাজ ইট ইজ এইটাই আসছে পরীক্ষায়, কিন্তু এই প্রশ্নে আসলে প্রশ্নকর্তা ভুল করছে। আমি যদি এই ভ্যালুগুলো ধরি, অর্থাৎ এখানে যদি 40 আর 30 ধরেই উত্তর করি তাহলে উত্তর আসবে না, মানে সঠিক উত্তরটা আসবে না। এখানে হওয়া উচিত ছিল 30-এর জায়গায় 32। যদি এখানে 32 ধরে করি তাহলে উত্তরটা সঠিক আসবে। বোঝা গেছে? কথা বুঝছেন? এখানে প্রশ্নকর্তার ভুল আছে, প্রশ্নকর্তার এখানে ভুল আছে। প্রশ্নকর্তা এখানে 40 সেন্টিমিটার আর 30 সেন্টিমিটার দিয়ে রাখছে, কিন্তু সেই অনুযায়ী অপশন দেয়নি। অর্থাৎ 40 আর 30 ধরে করলে এখানে কোনোটাই উত্তর হবে না, একটা উত্তর হবে না। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে 30-এর জায়গায় 32 ধরি, সঠিক 32, মূল জায়গায় ইন্ডিয়া থেকে কপি করছে তো এটা 32 আছে হচ্ছে ওয়েবসাইটগুলোতে। তো যদি আমি 32 ধরি তাহলে আমি উত্তর মিলাইতে পারবো। ঠিক আছে, এখানে প্রশ্নে আমার 30 ছিল, সো উত্তর মিলবে না। সো আমরা 32 ধরে অঙ্ক করব, তাহলে সুবিধা হবে বা মিলবে, অর্থাৎ প্রশ্ন সঠিক হচ্ছে 32টা। দেখেন বলা হচ্ছে যে দ্য পেরিমিটারস অফ টু স্কোয়ারস আর 40 সেন্টিমিটার অ্যান্ড 30 সেন্টিমিটার। বলতেছে যে দুইটা বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 40 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার যথাক্রমে। ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ থার্ড স্কোয়ার। তৃতীয় বর্গক্ষেত্রের পরিসীমাটা আমাদের বের করতে হবে। হুজ মানে হচ্ছে এই হুজ দ্বারা বোঝাচ্ছে তৃতীয় বর্গক্ষেত্রকে। হুজ এরিয়া ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ দ্য এরিয়াস অফ টু স্কোয়ার্স। যার এরিয়াটা হবে দুইটা, এই যে প্রথম দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান। তাহলে খেয়াল করেন তৃতীয় মানে তৃতীয় বর্গক্ষেত্রের যে এরিয়া সেটা কত হবে বলতেছে। এই যে প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা যদি 40 হয় তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে, আপনি বলবেন যে 40কে 4 দিয়ে ভাগ করে দেন, আর বাহুর উপরে স্কোয়ার করলে কি হয়, ক্ষেত্রফল হয়ে যায়। বলতেছে যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস এই যে দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা কত 32, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 4 দিয়ে ভাগ করে দিলেই বের হয়ে যাবে। তাহলে একটা বাহুর উপরে স্কোয়ার করলে কি হবে, ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এই যে প্রশ্নে বলতেছে যে তৃতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান।
তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 4 10 40, 10, তাই না? 10-এর উপরে স্কোয়ার মাইনাস 4 8 32, এখানে 8-এর উপরে স্কোয়ার। 100 থেকে 64 বাদ দিলে কত পাওয়া যায়? 36 পাওয়া যায়। তার মানে আমার তৃতীয় বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কত? 36। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে যে কোনো সাইডের উপরে স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, সেটা কত? 36। তাহলে এই যে তৃতীয় বর্গের একটা বাহু কত? তৃতীয় বর্গের একটা বাহু কত? আপনি বলবেন যে √36। তাহলে এই যে সাইডটা কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 6 হবে। আপনি কত বলবেন? যে 6 হবে। তো আমাকে কি বলছে? আমাকে বলছে যে তৃতীয় বর্গক্ষেত্রের পেরিমিটার বের করো। আমরা জানি যে বর্গক্ষেত্রের পেরিমিটার মানে হচ্ছে 4a। 4a, তাহলে একটা সাইড যদি 6 হয় তাহলে 4 × 6 = কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। 24 হয়ে যাবে, ঠিক আছে? যে তৃতীয় বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 24। আর এটা যদি আমরা 30 ধরে করতাম, এখানে আপনার √700 আসতো, মানে পরিসীমা আসতো হচ্ছে √700, যেটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা 26 দশমিক সামথিং কিছু একটা পাইতাম, কিন্তু অপশনে তো নাই সেগুলো। পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন এই 18 নম্বর এই টাইপের এটা আগারওয়াল থেকে তুলে দিছে, এটা আগারওয়ালের ম্যাথ। এই প্রশ্নগুলো সাধারণত আমরা ভ্যালু পুটিং মেথডে করি, ঠিক আছে? এই 18 নম্বর প্রশ্নগুলো আপনি সূত্র দিয়েও করতে পারেন, আপনি চাইলে সূত্র দিয়েও করতে পারেন, বাট সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ভ্যালু পুটিং মেথড, ঠিক আছে? এখন ভ্যালু পুটিং মেথডে একটু আপনার মানে মাথাটাকে একটু খাটাইতে হবে। এটা অনেকেই খাটাইতে চায় না, তাই সূত্র দিয়ে করে। কিন্তু সূত্র দিয়ে করলে আসলে বিষয়টা সময় বেশি লাগবে, বা ধরেন যে একটু ইয়ে লাগে, ঠিক আছে? কিন্তু ভ্যালু পুটিং মেথডে করলে জিনিসটা সহজ লাগে। এখন কথা হচ্ছে যে এটাতে মানে মস্তিষ্কের আপনার ব্যায়াম হবে। এখন আপনি ব্যায়াম করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। আমি দুইটা ওয়েই দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ বি সি সমান সমান যদি শূন্য হয়, দ্য ভ্যালু অফ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি ইজ হোয়াট? ঠিক আছে? দেখেন এখানে এর একটা ভ্যালু আছে, বির একটা ভ্যালু আছে, সির একটা ভ্যালু আছে। এই তিনটা ভ্যালু যোগ করলে আমি কত পাবো? শূন্য পাবো। এই তিনটা ভ্যালু যোগ করলে আমি কত পাবো? শূন্য পাবো। এখন আমরা যদি বিষয়টাকে এইভাবে ধরি, যে আমি যদি এই তিনটা যোগ করে শূন্য নিয়ে আসতে চাই, যোগফলটাকে যদি শূন্য নিয়ে আসতে চাই, তাহলে এগুলো বিভিন্নভাবে ধরা যায়। আমি জাস্ট দুইটা উদাহরণ দিচ্ছি, দেখেন দুইটাতেই বুঝতে পারবেন। যে আমি যদি এটাকে 1 ধরি, এর মান যদি 1 ধরি, বির মানটাকে যদি -1 ধরি, আর সির মানটাকে যদি শূন্য ধরি, তাহলে কিন্তু ফলাফল শূন্য আসবে। যেমন 1 - 1 যোগ 0 সমান সমান কত আসবে? 1 1 কেটে যাবে, ফলাফল কত আসবে? শূন্য আসবে না? কিন্তু এখানে এটা ধরা যাবে না, মানে সির মান কখনোই শূন্য হওয়া যাবে না। সির মান শূন্য হইলে ঝামেলা আছে। সির মান এই যে এখানে শূন্য ধরছি, কিন্তু সির মান শূন্য ধরলে ঝামেলা আছে। কিরকম ঝামেলা আমি আপনাকে বলি। এই যে এখানে বলছে যে স্কোয়ারকে আমি বিসি দিয়ে ভাগ করব, তাহলে এখানে স্কোয়ারের মান কি জানার দরকার নাই, বির মান কি জানার দরকার নাই। কিন্তু সির মান যদি শূন্য হয়, সি সমান সমান যদি আমি শূন্য ধরি, তাহলে এটা কি হয়ে যাবে? স্কোয়ার ডিভাইডেড শূন্য হয়ে যাবে। আর যে কোনো সংখ্যাকে যখন আপনি শূন্য দিয়ে ভাগ করে দিবেন, তখন এটা আনডিফাইন্ড হয়ে যাবে। মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে, কোনো রেজাল্ট আসবে না। বোঝা গেছে? তো এই জন্য এখানে সির মানকে কখনোই শূন্য ধরা যাবে না। আপনি নেগেটিভ কোনো ভ্যালু ধরতে পারেন, বাট সি কে আপনি শূন্য ধরতে পারবেন না। কারণ সি কে শূন্য ধরলে এখানেও এটা আনডিফাইন্ড আসবে, এখানেও এটা আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। সো সি কে আমি শূন্য ধরতে পারবো না। এখন আপনি বলতে পারেন যে তাহলে কি ধরবো, কি ধরা যায়? তাহলে আমি বলবো যে ভাই এরকম ধরতে পারেন, এর মানকে 1 ধরেন,
বির মানকেও আপনি 1 ধরেন, সির মানকে আপনি -2 ধরেন, ঠিক আছে? এর মান 1 ধরেন, বির মান 1 ধরেন, সির মানকে -2 ধরেন, তাহলে দেখেন 1 যোগ 1 -2, 1 একে কত, +2, আর এখানে -2, এই দুইটা ক্যালকুলেশন করে দিলে কত আসে? 0 আসে। তার মানে কি, এর মান 1, বির মান 1, সির মান -2 ধরলে আমার কি আসতেছে? যোগফল 0 আসতেছে। এখন আপনি ক্যালকুলেশন করেন, এখানে আপনাকে কি বলছে যে স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, এর মান কত ধরছেন? 1 ধরছেন। 1-এর ওপর স্কোয়ার করলে একই পাবেন। বি আর সি, বির মান 1, সির মান -2, 1-এর সাথে -2 গুণ করলে কত পাবেন? -2 পাবেন। বির মান কত ধরছেন? 1 ধরছেন। 1-এর ওপর স্কোয়ার করলে 1 পেয়ে যাচ্ছেন। সির মান কত ধরছেন? -2, -2 সাথে এর মান 1 গুণ করলে কত পাবেন? -2 পাবেন। প্লাস সির মান কত ধরছেন? -2, -2-র উপর স্কোয়ার করলে এটা কি হয়ে যাবে? +4 হয়ে যাবে। এ বি মানে কত? 1 আর 1 গুণ করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এখানে 1 4-এর ভিতরে 4 বার যাবে, এটাও কত হয়ে যাবে? -1/2, এটাও কত হয়ে যাবে? -1/2 হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখেন তো ভাই, এই -1/2 আর -1/2 মিলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে না? -1/2 আর এই -1/2 মিলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। -1 + 4 = কত আসবে? +3 আসবে না? +3 আসবে, কারণ -1-এর সাথে 4 যোগ করলে কত পাওয়া যাবে? 3 পাওয়া যাবে। সো এখানে উত্তর কত হবে? এখানে এই যে অপশন ডি হবে, অপশন ডি হবে উত্তর 3। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ভ্যালু পুটিং মেথড, যে আপনি ভ্যালু ধরে ধরে আস্তে আস্তে করবেন এইভাবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়, মানে সবচেয়ে কম সময়ে দ্রুত গতিতে এই জিনিসগুলো আপনি ট্যাকেল দিতে পারবেন। ঠিক আছে? না, এইগুলো আসলে মানে ডিপেন্ড করে আসলে, ওখানে যদি শূন্য না থেকে অন্য যদি অন্য কিছু থাকতো তাহলে এরকম তো আপনি অনেক ভ্যালু পাবেন। ঠিক আছে? যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনি এখানে এর ভ্যালু 4 ধরবেন, এর ভ্যালু 4 ধরতে পারেন, বির ভ্যালু 4 ধরতে পারেন, তাহলে সির ভ্যালু আপনাকে তো ধরতে হবে কত? -8। এখানে আপনি অনেক কিছুই চিন্তা করতে পারেন, আসলে যে যেরকম ভাবে চিন্তা করে। ঠিক আছে? আবার আপনি এর ভ্যালু এখানে 2 ধরতে পারেন, বির ভ্যালু 2 ধরতে পারেন, সির ভ্যালু তখন আপনাকে ধরতে হবে -4। এরকম অনেক ভ্যালু আছে, মানে অসংখ্য, মানে যেগুলোকে আপনি হিসাব করতে পারবেন না, এরকম অসংখ্য ভ্যালু আছে যেগুলা ধরলে এ বি সির যোগফল আলটিমেটলি 0 আসবে। এখন মানে আপনি যেটা প্রশ্ন করতেছেন যে ভাই সবসময় কি এরকমই ধরবো কিনা, এখন এই রকম ধরলে সুবিধা কি, 1 2 3-এর মধ্যে থাকলে সুবিধা হচ্ছে যে হিসাবটা আমরা সহজে করতে পারি। বোঝা গেছে? হিসাবটা সহজে করতে পারি। হিসাবটা সহজ, আমি যদি এর ভ্যালুটাকে 1 ধরি, তাহলে দেখেন এখানে হিসাব কত সহজে হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখানে এর ভ্যালুকে 4 ধরতেন, হিসাব কি এত সহজে হইতো? এত দ্রুত করতে পারতেন? পারতেন না। সো আমাদের টার্গেটটা হচ্ছে হিসাবটা যাতে সহজ হয়। সো 1 2 ধরে হিসাব করা সহজ, এই জন্য আমি 1 2 ধরছি। বোঝা গেছে? তাছাড়াও এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই যে এটাই ধরতে হবে ওইটাই ধরতে হবে, এরকম অনেক ভ্যালু আছে যেগুলো ধরলে ফলাফল শূন্য আসবে। ঠিক আছে? এখন আসেন, যারা এগুলা পছন্দ করেন না তারা সূত্র দিয়ে করতে পারেন। দেখেন একটা সূত্র, আমি এই সূত্রটা আমার মনে আছে কিনা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কত হবে? এ প্লাস বি প্লাস সি ইন্টু কত কত জানি রে ভাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, এরকম কিছু একটা। দেখেন তো এই সূত্রটা আমার মনে নেই। সূত্রটা হচ্ছে, ওয়েট, হ্যাঁ ঠিকই আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসে হবে এ বি মাইনাস বি সি মাইনাস সি, এরকম একটা সূত্র আছে না? এই সূত্রটা আছে না? এরকম একটা সূত্র আছে। তো খেয়াল করেন এখানে বিষয়টা কি, আমি জাস্ট একটু আপনাকে দেখাই যে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান এই যে এ প্লাস বি প্লাস সি, আপনি খেয়াল করে দেখেন প্রশ্নে আমাকে বলেই দিছে কিন্তু এ প্লাস বি প্লাস সি সমান সমান কত? 0 বলেছে না? এ প্লাস বি প্লাস সির মান কত? 0। সো আপনি যদি এই যে এখানে এ প্লাস বি প্লাস সির মান যদি 0 ধরেন, তাহলে 0 গুণন, ও এইটার পরে 3abc হবে, +3abc। দেখেন এইটার সাথে যদি আমি এই যে এইটাকে গুণ করে দিই, অর্থাৎ এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এইটাকে যদি গুণ করে দেই, শূন্যের সাথে যদি এই পোর্শনটাকে যদি আমরা গুণ করে দেই,
শূন্যের সাথে এই পোর্শনটাকে যদি আমরা গুণ করে দেই, তাহলে খেয়াল করেন তো কি হয়। আমরা জানি যে শূন্যের সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা শূন্যই হয়ে যাবে। তার মানে শূন্যের সাথে এটাকে গুণ করলে শূন্য হবে। মানে এই পুরোটার ভ্যালু আমার কত আসবে? শূন্য আসবে। আর প্লাস থাকবে কত? এই যে 3abc থাকবে, 3abc থাকবে, তাই না? 3abc থাকবে। তাহলে আপনি বলতে পারেন না যে ভাইয়া a³ প্লাস b³ প্লাস c³ সমান সমান কত হবে? 3abc হবে, কারণ শূন্যের সাথে 3abc যোগ করলে কত হয়ে যায়? 3abc হয়। এখন খেয়াল করে দেখেন, আমরা যদি এই পাশে তিনটাকে রেখে এই যে a³ প্লাস b³ প্লাস c³ এই abc-কে যদি আমি এটার নিচে নিয়ে আসি আর এখানে যদি 3 লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তারপরে এটা যদি এদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেই, অর্থাৎ a³ ডিভাইডেড abc প্লাস b³ ডিভাইডেড abc প্লাস c³ ডিভাইডেড abc সমান সমান 3 লিখতে পারি না? পারি। এখন a দিয়ে যদি আপনি a³ কে ভাগ করেন তাহলে কত পাওয়া যাবে? উপরে স্কোয়ার, নিচে কত? bc প্লাস। b দিয়ে যদি b³ কে ভাগ করেন উপরে কত? b স্কোয়ার, নিচে কত? ac পাওয়া যাবে প্লাস। c দিয়ে যদি c³ কে ভাগ করেন উপরে c স্কোয়ার, নিচে কত? ac সমান সমান কত? 3। এখন আপনি প্রশ্নটাতে খেয়াল করে দেখেন তো, প্রশ্নটাতে এই এক্সপ্রেশনটাই ছিল। তো প্রশ্নটাতে তো এই এক্সপ্রেশনটাই ছিল। এই যে দেখেন, প্রশ্নে এক্সপ্রেশনে ছিল যে স্কোয়ার বাই বিসি, বি স্কোয়ার বাই সিএ এবং সি স্কোয়ার বাই এ বির মান কত। তো দেখেন সেম জিনিসই আছে, সেম জিনিসই আছে, সংখ্যা একটু উলট পালট, এটা কোনো বিষয় না। স্কোয়ার বাই বিসি আছে, বি স্কোয়ার বাই সিএ আছে, সি স্কোয়ার বাই এসি আছে। সরি, এখানে বিসি, সি স্কোয়ার, সি দিয়ে না, এবি হবে এখানে, এবি, এবি আছে, সি স্কোয়ার বাই এবি। তাহলে এটার মান কত আসতেছে? 3 আসতেছে না? 3 আসতেছে। বোঝা গেছে? বুঝতে পারছেন? যারা ওইটা করবেন না, ভ্যালু বোর্ডিং মেথডে যাবেন না, তারা এই যে সূত্র দিয়ে করবেন। এখন সূত্র অনেক সময় মনে থাকে না, আমারই মনে ছিল না। বুঝতে পারছেন বিষয়টা? তো এইভাবে আপনি করতে পারবেন না যে আগারওয়ালের বই এগুলো এইভাবে করে দেওয়া আছে নাকি অন্যভাবে করে দেওয়া আছে, বুঝতে পারছেন? বাট ভ্যালু বোর্ডিং মেথড হচ্ছে সবচেয়ে বেস্ট, যে মানে বিশেষ করে এই যে মান নির্ণয়ের টাইপের এই অঙ্কগুলোতে। আসেন পরেরটাতে চলে যাই, 19 নাম্বার। দেখেন এটা সহজ ম্যাথ এভারেজের। এখানে বলা হচ্ছে যে ইন এ সেট অফ 3 নাম্বারস দ্য এভারেজ অফ ফার্স্ট 2 নাম্বারস ইজ 2, দ্য এভারেজ অফ দ্য লাস্ট 2 নাম্বারস ইজ 3 অ্যান্ড দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট নাম্বার ইজ 4, হোয়াট ইজ দ্য এভারেজ অফ 3 নাম্বারস। আমি ধরে নিচ্ছি যে আমার প্রথম সংখ্যা, আমি ধরেই নিচ্ছি যে আমার প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি এবং এই যে তৃতীয় সংখ্যা এটাকে আমি সি ধরে নিচ্ছি। সেখানে বলতেছে যে প্রথম দুইটা সংখ্যার গড় হচ্ছে 2, তার মানে প্রথম দুইটা সংখ্যার সমষ্টি কত হবে? 2 দুগুণ 4 হবে। তারপরে বলতেছে লাস্ট 2 নাম্বারস, অর্থাৎ বি এবং সি, শেষ দুইটা সংখ্যার গড় যদি 3 হয় সমষ্টি কত হবে? 6 হবে। প্রথম এবং তৃতীয় সংখ্যার গড় যদি 4 হয় সমষ্টি কত হবে? 8 হবে। আমরা যদি যোগ করে দেই তাহলে এখানে পেয়ে যাব কত? 2a, 2b এবং 2c পাবো। যোগ করে দিলে 8 6 14, 14 4 কত পাবো? 18 পাবো। এখানে 2 কমন নিলে এই যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 18, তাহলে এই যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? 9 পেয়ে যাব। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই যে তিনটা সংখ্যা তুমি ধরছো, এই যে এ বি সি, এই তিনটা সংখ্যার গড় কত সেটা বের করো। তো তিনটা সংখ্যার সমষ্টি আমরা জানি 9, তাহলে গড় কত হবে? এই যে 3 3 9, 3 হবে হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে তিনটা সংখ্যার গড় হচ্ছে 3।
লাস্ট ম্যাথে চলে যাই, 20 নম্বর। এই প্রশ্নটা অনেকবার অনেক জায়গায় আসছে, এগুলো মুখস্থ হয়ে গেছে আপনাদের এই প্রশ্নটা। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আবার আসবে এটা ভবিষ্যতে। দেখেন, এই টাইপের প্রশ্নগুলো জাস্ট অবজারভেশন, এগুলো দেখে মনে হতে পারে অনেক কঠিন, এগুলো কঠিনের কিছুই নাই। আমরা জাস্ট যদি শেষ থেকে শুরু করব, এই যে 225, 225-এর ওপরে স্কোয়ার রুট করলে কত পাওয়া যাবে? 15 পাওয়া যাবে। এখন এই 154-র সাথে এই 15-কে যোগ করলে আপনি কত পাবেন? 169 পাবেন। 169-এর উপরে স্কোয়ার রুট করলে কত পাওয়া যায়? 13 পাওয়া যায়। এখন এই 108-এর সাথে 13 যোগ করলে কত পাওয়া যাবে? 121 পাওয়া যাবে। 121-এর উপরে স্কোয়ার রুট করলে 11 পাওয়া যায়। এই 25-এর সাথে আবার 11 যোগ করলে 36 পাওয়া যাবে। 36-এর উপরে স্কোয়ার রুট করলে 6 পাওয়া যায়। এই 10-এর সাথে 6 যোগ করলে 16 পাওয়া যাবে। এই 16-এর উপরে স্কোয়ার রুট করলে এই যে 4 পাওয়া যাবে। অপশন বি উত্তর। বোঝা গেছে? সিম্পল জিনিস। মানে শুরু থেকে এই যে প্রথমে আছে 225, স্কোয়ার রুট করলে 15 পাওয়া যাবে। এখন এই 15-এর সাথে এই যে 154, 154-এর সাথে এই যে 15 যোগ হয়ে যাবে, তাহলে 169। 169-এর উপর স্কোয়ার রুট করলে 13 পাওয়া যাবে। এই 13 আবার যোগ হবে কার সাথে? 108-এর সাথে 13 যোগ হয়ে 121 হয়ে যাবে। 121-এর উপর স্কোয়ার রুট করলে 11। এই 11 আবার যোগ হবে কার সাথে? 25-এর সাথে যোগ হবে। যোগ হয়ে কত হয়ে যাবে? √36। তাহলে এটা কত হয়ে যাবে? 6। এই 6 আবার যোগ হবে 10-এর সাথে। 10-এর সাথে 6 যোগ হয়ে কত হয়ে যাবে? 16। 16-এর উপর স্কোয়ার রুট করলে কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। এই মোটামুটি আইবিএ ছাড়া মোটামুটি সবাই রিপিট করে। আইবিও রিপিট করে, আইবিও প্রচুর রিপিট করে, কিন্তু অন্যান্য সবাই রিপিট করে। নতুন কোনো প্রশ্ন দিবে না, আসবে না। এই জন্যে এই যে আমি যে বলি মাঝে মাঝে, বা আমরা যারা পড়াই সবাই যে এত কনফিডেন্টলি বলে কথাগুলা, আপনারা কিভাবে নেন জানি না। আমি মাঝে মাঝে আপনাদের আমি বললাম না, কিছুক্ষণ আগে বলছি যে এগুলাই আসবে, এর বাইরে আসবে না। এই যে এত জোর দিয়ে বলতেছি, তার মানে কি? আমার মানে আমি তো একটা দায়িত্ব নিয়ে বলতেছি। আপনি একটা কথা বললে, মানে ধরেন যে আপনি তো শিক্ষার্থী, আপনি আপনার আন্ডারে তো কেউ নাই, কিন্তু আমার আন্ডারে তো হাজার হাজার শিক্ষার্থী আছে। তার মানে আমি এখন যে কথাটা বলতেছি সেই কথাটা অবশ্যই দায়িত্ব নিয়েই বলতে হবে। তা আমি যখন বলতেছি যে এইগুলাই দিবে বারবার, তার মানে এইগুলাই দিবে, এগুলোর আসলেই ভিত্তি আছে। এবং আমরা যারা পড়াই তারা সবাই এই কথাগুলাই বলি যে এইগুলাই আসবে, শুধু বিগত পড়ে যান, সবই পারবেন। দু একটা পারবেন না, না পারলে সমস্যা নাই। ঠিক আছে, সবাই রিপিট করে, কেউ কম কেউ বেশি, সেম টাইপের হুবহু জিনিস আপনাকে তুলে দিবে পরীক্ষায়। তাহলে আজকে দিয়ে আমাদের 5 নাম্বার ক্লাস শেষ হইলো। আগামীকালকে ইনশাল্লাহ আমরা 6 নাম্বার ক্লাস করব। আগামীকালকে আমরা এডির প্রশ্ন সমাধান করব, হ্যাঁ। মানে আগে নবম গ্রেড বা দশম গ্রেডের এগুলো দেখবো, তারপরে আস্তে আস্তে যাবো, মানে মোটামুটি সব কিছু সলভ করবো। 5টা শেষ হয়ে গেল তো। ওকে, আস্তে ধীরেই করি, আপনাদের পরীক্ষার দেরি আছে এবং আমিও রিল্যাক্স মুডে যাই, কারণ আপনারা জানেন, আমি জানি না যে আপনারা তো প্রেশার নিতে পারবেন কিনা। 20টার বেশি, যেমন আজকে 20টার করাইলাম, 20টার বেশি নিতে পারবেন কিনা আমি জানি না। 20টার বেশি যদি নিতে পারেন, যে ধরেন যে 30টা 35টা, তাহলে বেশি করেই করব। এখন আপনাদের কি অবস্থা আমার জানাইন, যে ভাই 30টা 35টা হলেও সমস্যা নেই। আর যদি 20টা, যেমন যেই প্রশ্ন ধরেন যে 30টা, সেটা তো 30টাই, কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে যে 20টাই। আমি চাচ্ছিলাম যে 20টা করে কম রাখি, কারণ আবার মাথার উপর দিয়ে চলে গেলে সব কিছু ঝামেলা। এটা আসলে বলাটা টাফ, বুঝতে পারছেন? আমার মানে এগুলো বললে তো আমরা খারাপ হয়ে যাব। আমরা চাই যে পরীক্ষা হোক, পরীক্ষা হলেও আমাদের, দেখেন আমরা যারা ব্যবসার সাথে জড়িত, আপনাদের পরীক্ষা হইলেও আমাদের লাভ নাই, ক্ষতিও নাই। আবার আপনাদের পরীক্ষা যদি 2 মাস পরেও হয়, তাহলেও আমাদের লাভ নাই, কোনো ক্ষতিও নাই। ঠিক আছে, আমরা আমরা আসলে কিছুই চাই না এখন আপনাদের। আমরা চাই যে সার্কুলার হোক। ঠিক আছে, আমাদের চাওয়াই হচ্ছে একটা, যে সার্কুলার হোক, আপনারা আমাদের কাছে পড়েন, ভর্তি হন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। তাছাড়া কবে পরীক্ষা হবে, আমার যা মনে হয় যে পরীক্ষা এত সহসায় হবে না।
ভিত্তিকের পরীক্ষা, এই যে জানুয়ারির হাই পড়ছিল, যদি জানুয়ারি মাসে পরীক্ষা ডেট হইতো, মানে যদি পরীক্ষা নিত, তাহলে তো এতদিনে ডেট দেওয়ার কথা। আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ না? আজকে 12 তারিখ। তো যদি 24 তারিখে পরীক্ষা হয়, এর আগে শোনা গেল 24 জানুয়ারি, তাহলে 24 তারিখে পরীক্ষা হলে এতদিন তো ডেট দেওয়ার কথা, তাই না? ডেট তো আর 5 দিন আগে দিবে না, 6 দিন আগে তো আর ডেট দিবে না। ঝামেলা আছে না? তো সহসায় তো পরীক্ষা হচ্ছে না। আমরা ইনশাল্লাহ তার আগে আমি চেষ্টা করব এই ব্যাচের ক্লাসগুলা। রমজান কত তারিখ থেকে শুরু আপনারা বলতে পারেন কেউ? রমজান কি মানে রোজা শুরু কি হবে মার্চ থেকে, মানে মার্চের শুরু থেকে, নাকি ফেব্রুয়ারির শেষ থেকে? তাহলে ওই রকম একটা হিসাব করে আমি রোজার আগে আমি এই ব্যাচটা শেষ করে দেবো। আমি এরকম একটা প্ল্যান আমি দাঁড় করাইছি যে যদি রোজা ফেব্রুয়ারি শেষ থেকেও হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে, সমস্যা হবে না। কারণ রোজার আগে, রোজার মধ্যে এত আমি আমি নিজেই প্রেশার নেব না। রোজার আগে আমি এই ব্যাচ শেষ করবো, বিএ আইবি এর ব্যাচ শেষ করব, এডির একটা ব্যাচ শেষ করে দিব। ঠিক আছে, রোজার মধ্যে আমি তেমন প্রেশার নিব না। ফেব্রুয়ারির 28 বা 1 মার্চ, ও তো সমস্যা নেই। তার মানে রোজার আগে আমাদের এই ব্যাচ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেভাবে আগাচ্ছি এইভাবে যদি ইনশাল্লাহ আগাইতে থাকি, আমাদের ব্যাচ কমপ্লিট হয়ে যাবে রোজার আগেই। টেনশন নাই। ঠিক আছে, আস্তে ধীরে পড়েন। আপনারা শুধু ম্যাথ নিয়েই পড়ে থাকেন না, ওই ইংরেজি টিংরেজিও পড়েন, বাংলা টাংলা যা আছে এগুলোও পড়েন ধীরে ধীরে। তো দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।